আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আজকে আমাদের অর্গানিক কেমিস্ট্রি সেকেন্ড ক্লাস। সো 2 নাম্বার ক্লাস আর কি, দেশের 10 নাম্বার কোর্সের 2 নাম্বার ক্লাস। চলো শুরু করে দেওয়া যাক। আজকে অনেক কিছু পড়তে হবে, বিশেষ করে তোমাদের সবচেয়ে পছন্দের জিনিস মনে হয় এটা জৈব যৌগের নামকরণ, যেটা নিয়ে আসলে অনেক তাইরে নাইরে না করা লাগবে, কারণ আমাদের দেশে বইগুলোতে যেভাবে লেখা থাকে সেভাবে শিখতে হবে, আবার আসলটা একটু দেখে রাখতে হবে। মানে মোটামুটি একটা সংকর প্রজাতির জ্ঞান নিতে হবে আর কি। হ্যাঁ, মানে পুরোপুরি সঠিকটাও না, আবার একেবারে বেঠিকটাও না, মাঝামাঝি একটা জায়গায় থাকবো আর কি। আচ্ছা, কার্যকরীমূলক গতদিন আমরা শিখছিলাম না সমগোত্রীয় শ্রেণী এবং কার্যকরীমূলক কি জিনিস। আজকে আমাদের দেখতে হবে বেশ কিছু কার্যকরীমূলকের প্র্যাকটিস করতে হবে যে জিনিসটা আসলে কেমন। তোমাদের অনেকগুলো কাজ দিয়ে দিব আমি নিজেদের রিসার্চ করার জন্য। অ্যালকাইল, অ্যালকিনাইল, অ্যালকাইনাইল মূলক মনে পড়ে? গতদিন দেখাইছিলাম। অ্যালকাইল মূলক কাকে বলে বলো তো? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যে মূলকটা হয়, রাইট। তাহলে অ্যালকিনাইল মূলক কাকে বলে? অ্যালকিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে। আর অ্যালকাইনাইল মূলক কাকে বলে? অ্যালকাইন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যেটা হয়। হয়তোবা তোমরা অ্যালকিনাইল বা অ্যালকাইনাইল মূলকের নাম আগে শোনো নাই, বা কম শুনছো, বা ঠিকমতো জানো না। আজকে আমরা একটু গভীরে যেয়ে দেখার চেষ্টা করব। তারপরে আসবে হচ্ছে অ্যালকাইল মূলকের আবেশী ধর্ম। এটাকে ইংরেজিতে বলা হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট। ইন্ডিউস মানে বোঝো তো, আবেশ। সো এটাকে আমরা বলবো হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট। সো ইন্ডাকটিভ ইফেক্ট হচ্ছে এমন একটা আইডিয়া যেটা পুরো অর্গানিক কেমিস্ট্রিতে বলতে পারো সবচেয়ে বেশি কাজে লাগবে, ভয়াবহ রকমের। যে ইন্ডাকটিভ ইফেক্ট জিনিসটা কি, এটা যদি না বোঝো তাহলে তুমি অনেক কিছু পারবা না, ভয়াবহ রকমের কাজে লাগবে। সো এটা মার্ক করে রাখলাম খুব ভালোভাবে। আর হচ্ছে নামকরণ তো বুঝতেই পারতেছো, নামকরণ না জানলে তুমি বিক্রিয়া লিখবা কেমনে, বুঝবা কেমনে কার কথা কি বলতেছে। চলেন বিসমিল্লাহ করি। প্রথমে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে এই কার্যকরী মূলকগুলোর নাম লেখা লাগবে। বলো, অ্যালকেন যেটা, অ্যালকেনের কার্যকরী মূলক কি? কার্বন কার্বন একক বন্ধন। আমি একটা কাজ করি, একটু দাগ দিয়ে নেই, বুঝতে সহজ হবে। এখানে একটা দাগ। বলো, তাহলে এটার কার্যকরী মূলকের সংকেত কি হবে? সংকেত তো জাস্ট সি বন্ড সি, তাই না? এটা তো দেখানোর কিছু নাই, তাও একটু লিখতেই হবে, না লিখলে কেমন হয়ে যায় বলো। ওকে, সো তাহলে আমরা কার্যকরী মূলকের সংকেত কি লিখবো? সি বন্ড হচ্ছে সি। তোমরা কি লেখাটা দেখতে পাচ্ছ? কালো দিয়েই লিখি, কালো দিয়েই লিখি, ভালো হবে। কালোই আসলে জগতের আলো। ওকে, সি বন্ড সি। এখন কি হয়েছে, এর তো বাকি আরও হাত আছে, সে হাতগুলো আমরা জাস্ট এইভাবে দিয়ে রাখবো, আছে আর কি এরকম। এর গাঠনিক সংকেতটা কেমন হবে? গাঠনিক সংকেত এইটাই হবে বন্ধুগণ, বুঝছো? বিড়ালের মোষের মতো দেখা যাইতেছে এরকম। আচ্ছা, এই অ্যালকিন যেটা, অ্যালকিনের কার্যকরী মূলক হচ্ছে আসলে, হ্যাঁ মিথেন কেন তাহলে অ্যালকেন? ওই যে ফেভিকল, আরে ফেভিকল প্রপার্টি। ওর ফেভিকল প্রপার্টির কথা মনে আছে? ইমন চন্দ্র অনাহারি যে উপস্থাপন করেছিল একটি নতুন হাইপোথিসিস। ওর ফিজিক্যাল প্রপার্টি আমাদের দেখা যায় অ্যালকেনের সাথে মিলে যায়, যদিও এখানে কার্বনের সাথে কার্বনের একক বন্ধন নাই, বাট ওইটাকে খুবই মৌলিক প্রথম জৈব যৌগ হিসাবে আমরা স্বীকৃতি দেই। কারণটা হচ্ছে ওর ফেভিকল প্রপার্টি, অর্থাৎ ফিজিক্যাল প্রপার্টি আমাদের অ্যালকেনের সাথে মেলে। ওকে, তাহলে এবার অ্যালকিন কেমন হবে বলো? অ্যালকিনের ক্ষেত্রে আমরা কি পাবো? কার্বন কার্বন দ্বিবন্ধন পাবো। তাহলে আর বাকি হাত কয়টা থাকবে? দুইটা, এরও দুইটা, এরও দুইটা। এই মূলকটার একটা বিশেষ নাম আছে, নামটা একটু খেয়াল করো, এখানে লেখা আছে অলেফিন। পেয়েছো? এই যে অলিফিন। আচ্ছা, অ্যালকাইন মূলক যেটা, মানে অ্যালকাইনের কার্যকরী মূলক যেটা, এটাকে বলা হচ্ছে অ্যাসিটিলিন মূলক। এই নাম দুইটা একটু ভালো করে শিখে রাখো। এই দুইটা নিয়ে আমি HSC 25-এও তেমন কথা বলি নাই, সেটাও আমার দৃষ্টি আকর্ষণ করছে কয়েকদিন আগে, যে বিপ্লব স্যারের বইতে এটা নিয়ে মজার মজার কথা লিখছে। সো ওইটা দেখাবো এবার। ভালো করে জেনে রাখো যে অ্যালকিনের কার্যকরী মূলকের নাম হচ্ছে অলিফিন মূলক, আর এটা হচ্ছে অ্যাসিটিলিন মূলক। তাহলে এটা কি হবে? কার্বনের সাথে কার্বনের ট্রিপল বন্ড থাকবে, সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড, ডান। এইটাই তার কার্যকরী মূলক হয়ে গেল। তারপরে কি আছে? অ্যালকোহল। বলো, অ্যালকোহলের কার্যকরী মূলককে আমরা বলি হাইড্রোক্সিল মূলক বা অ্যালকোহলিক মূলক। কি হবে? বন্ড ও এইচ, বন্ড ও এইচ। এখন এটার গাঠনিক সংকেত যদি আঁকতে হয় তাহলে কি হবে বলেন তো? জাস্ট বন্ধনটা দেখাই দিতে হবে যে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে কি ছিল? একটা সিঙ্গেল বন্ড ছিল, আর কিছু না।
দ্যাটস হোয়াট ইউ কল অ্যালকোহলিক মূলক। হইল, তারপরে কি হবে? ইথার। ইথারের কার্যকরী মূলক কেমন হবে বলো তো? ইথার বন্ড ও বন্ড। বন্ড ও বন্ড, হৃদা ওর নানার কথা বললো। বন্ড ও বন্ড মানে ভণ্ড, ওইটা ভণ্ড, ঠিক আছে? এইরকম বন্ড ও বন্ড, এটাই হচ্ছে ইথারের কার্যকরী মূলক। ইথারীয় মূলক বলে অনেক সময়, ওই হইল আর কি ইথার র্যাডিক্যাল। বেসিক্যালি এটা অক্সাইড মূলকও বলে অনেক সময়। অক্সিজেনের 2 হাত ফাঁকা থাকলে তোমাদের রাসায়নিক বন্ধনে বা এইচএসসি ফাউন্ডেশনে দেখাইছিলাম না, যে অক্সিজেনের 2 হাত ফাঁকা থাকে তাকে কি বলে মনে আছে? যে কেউ বসতে পারে, অক্সাইড মূলক বলে। যার 1 হাত অক্সিজেনের জন্য রিজার্ভ থাকে আর 1 হাত যে কেউ বসতে পারে তাকে কি বলে মনে আছে? পারঅক্সাইড মূলক বলে। এই তো মজার জিনিস হয়ে গেল। তারপরে চলো একটা কাজ করি, এইটার একটু কপি করে নিয়ে যাই, কাজে লাগবে। ওকে, বলো এটার কি অবস্থা হবে আমাদের? বলেন। অ্যালকাইল হ্যালাইড, যেটাকে আমরা হ্যালাইড মূলক বলবো, কার্যকরী মূলকের সংকেতটা কি হবে বলেন? কার্যকরী মূলক বন্ড এক্স, গাঠনিক সংকেত আকার কিছু নাই, একই হবে। তারপরে বলো বাকিটা কি হবে? সায়ানাইড বন্ড কি লিখবো আমরা বলেন তো? সি এন, বন্ড সি এন। এখন এইটার গঠনটা যদি আমরা একটু ভেঙে লিখতে চাই তাহলে কি আসবে? কার্বনের সাথে নাইট্রোজেনের কত বন্ধন আছে? 3টা বন্ধন আছে। তাহলে 3টা বন্ধন কিভাবে লেখা যায়? 1টা 2টা 3টা, 3টা সমযোজী বন্ধন আছে। এদের মধ্যে 1টা সিগমা আর 2টা পাই, বুঝতেই পারতেছো। এবার আসলে নতুন একটা মূলক শিখি, এটাকে বলা হচ্ছে আইসোসায়ানাইড মূলক। এর আর একটা নাম হচ্ছে কার্বিলামিন মূলক। সো আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি, সায়ানাইড মূলকের আর একটা নাম কিন্তু নাইট্রাইল মূলক। এটাকে নাইট্রাইল মূলক বলে। তো এটাকে তাহলে কি বলবো? আইসোনাইট্রাইল। আইসোসায়ানাইড যেহেতু বলতেছে তাহলে এটাকে বলা যাবে আইসোনাইট্রাইল। আইসো শব্দটার অর্থ কি জানো নাকি? সমান, একই রকম বা সমান, কাছাকাছি, সিমিলার, এটা বোঝায় আর কি। সো সায়ানাইড হচ্ছে বন্ড সিএন, ছোটবেলা থেকে যেটা দেখে আসছো। আর এটা হচ্ছে আইসোসায়ানাইড, মানে একটু উল্টা হবে। নাইট্রোজেনটা ভিতরের দিকে থাকবে, কার্বনটা বাইরের দিকে থাকবে। তাহলে এবার বলেন তো আপনারা একটু ভেবে যে এইখানে ভিতরের বন্ধনটা কেমন বলেন? কার্বনটার সাথে নাইট্রোজেনের কতগুলো বন্ধন আছে বলো? এইখানে আসলে আমরা লিখবো 2টা বন্ধন। তবে সত্যি কথা হচ্ছে ওইখানে একটা রেজোন্যান্স চলে, রেজোন্যান্সটা আমরা দেখাই না। বাংলাদেশে বসবাস করতেছ, আনন্দে আসো, প্যারা নাই, চিল, ঠিক আছে? আচ্ছা, সো এটা হচ্ছে আইসোসায়ানাইড বা আইসোনাইট্রাইল যে মূলকটা, তার গাঠনিক সংকেত। এখানে একটু প্লাস মাইনাস থাকে, আমি আর ওদিকে যাচ্ছি না, রেজোন্যান্স যেহেতু এখন দেখাবো না। আচ্ছা, অ্যালডিহাইডের কার্যকরী মূলক কি? 9, 10 মনে করে দেখো তো, কি জানো ছিল? বন্ড সিএইচও, বন্ড সিএইচও। তাহলে এটার গাঠনিক সংকেত কেমন হবে? বন্ড সি, বন্ড এইচ, বন্ড ও, তাই না? হ্যাঁ, কি হবে তাহলে বলো? তোমরাই বলো। মানে আমাদের কার্বনের সাথে ডাবল বন্ড দিয়ে একটা অক্সিজেন লাগাইতে হবে, তা নাহলে যোজনী পূরণ হচ্ছে না। বন্ড হচ্ছে এই হাতে হাইড্রোজেন, এইটাকে আমরা বলি হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী মূলক। আপনাদের কি মনে পড়েছে? এটাই শিখেছিলে নবম দশম শ্রেণীতে যারা শিখেছো। আচ্ছা, সেটা অবশ্য কিন্তু পড়ে নাই, অর্গানিক 9, 10-এ পড়েই নেই, ঠিক আছে? শোন, তোরে ভাত খাওয়ানোর পরে তুই হজম করে টয়লেটে ফালাই দিছিস, সেটা ভিন্ন কথা। কিন্তু তোরে পরে জিজ্ঞেস করা হলো, তোরে ভাত খাওয়াইছি না? না, পড়ে গেছি। আরে হইল ভাই, তুই তো নাফরমানি করে ফেললি, তুই তো খাইছস, অস্বীকার করতে হয় না। ভুলে গেছি সেটা ভিন্ন কথা। আচ্ছা, কিটনের কার্যকরী মূলক কি হবে মনে করে বলেন? কিটন বন্ড সিও বন্ড। আচ্ছা, সো এইখানে আমাদের খেলাটা হইতেছে গাঠনিক সংকেতটা কেমন তাইলে? কার্বনের সাথে অক্সিজেনটা এরকম ডাবল বন্ডেড থাকবে, এই যে, দ্যাটস ইট। সবাই কি বোঝেছেন তো বন্ধুগণ? ভালো করে বোঝেন। সিম্পল, আমরা যোজনী মিলাচ্ছি, এমনভাবে লিখতেছি যেন হিসাব নিকাশ মেলে। একটু কাছে এনে 2 পাশে লিখি, তাহলে ভালো বোঝা যাবে। এটা অ্যালডিহাইডের মূলক, এটা কিটনের মূলক। তোমরা কি টের পাচ্ছ আমি আসলে কার্যকরী মূলকগুলো এলোমেলো করে লিখি নাই, গুছায় লিখছি, জিনিসগুলো সিমিলার। যেমন ধরুন প্রথম থেকে একটু বলে আসি,
অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন তো ডেফিনেটলি একই রকমের। তোমরা একটু বলো তো আমাকে, অ্যালকেন অ্যালকেন অ্যালকাইন এই তিনটা ধরনের যৌগ একটা বিশেষ জৈব যৌগ বলা হয়, তাদেরকে কি বলে? অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, এই তিনটাকে একসাথে একটা বিশেষ নাম দেওয়া হয়। কি? হাইড্রোকার্বন। এদেরকে বলা হয় হচ্ছে হাইড্রোকার্বন। তোমরা বোঝো নাই আমার কথা। এই তিন ছান্দুর মধ্যে শুধুই কার্বন আর হাইড্রোজেন আছে, এই জন্য এদের তিনজনকে আমরা বলবো হচ্ছে এইচসি, হাইড্রোকার্বন। এদেরকে বলা হয় হচ্ছে এইচসি, হাইড্রোকার্বন। সো এখন ওই তিনটার কথা যদি বাদ দেই, তারপরে দেখো তো অ্যালকোহল লিখছি। সো অ্যালকোহলের মূলক হচ্ছে বন্ড ও বন্ড এইচ, আর ইথারের মূলক হচ্ছে বন্ড ও বন্ড। মানে আমরা একটা কথা বলতে পারি, অ্যালকোহলের একটা হাইড্রোজেন যদি প্রতিস্থাপিত হয় কি দিয়ে বলেন তো? কোনো একটা অ্যালকাইল মূলক দিয়ে। হাত ফাঁকার মানে আমরা কি বুঝাই? কার্বনযুক্ত মূলক বা অ্যালকাইল মূলক। এটা যে অ্যালকাইল মূলক হইতে হবে তা না, এটা অ্যারাইল মূলকও হইতে পারে। মানে মোট কথা হচ্ছে কার্বনযুক্ত কোনো একটা মূলক দিয়ে যদি প্রতিস্থাপিত হয়, কি প্রতিস্থাপিত হবে? অ্যালকোহলের হাইড্রোজেনটা, তাকে আমরা বলি হচ্ছে ইথার। আমাদের আমলে এরকম বিভিন্ন জৈব যৌগের সংজ্ঞা বলা লাগতো। সো ইথারের সংজ্ঞা কি? এটা এইভাবে বলে। তাহলে বলেন তো অ্যালকোহলের সংজ্ঞাটা কিভাবে বলবো? তোমরা প্রশ্নটা মনে হয় বোঝো নাই। এইভাবে চিন্তা করা হয়, সেই জিনিসটা হচ্ছে H2O হতে একটি H প্রতিস্থাপিত হয় কি দিয়ে বলেন তো? আর দ্বারা। আর মানে বুঝছো তো? অ্যালকাইল মূলক। এইটা হয়ে কি তৈরি হয় আমাদের? এইটা হয়ে তৈরি হয় হচ্ছে অ্যালকোহল। এইটা যদি প্রতিস্থাপিত হয় তাহলে হবে হচ্ছে বন্ড ও বন্ড এইচ, অ্যালকোহল তৈরি হবে। আর এবার কি বলবো জানো? এইবার বলা লাগবে আর ও এইচ হতে একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় যদি কি দিয়ে? আবার আর দিয়ে। ওইটাকে আমরা বলি হচ্ছে ইথার, বন্ড ও বন্ড। তোমরা আমার কথা বোঝো নাই। আমরা এভাবে সংজ্ঞা শিখতাম যে জিনিসটা কি। আচ্ছা, সো অ্যালকাইল হ্যালাইড গেল, সায়ানাইড আসলো। তোমাদের একটা জিনিস জানার কথা, সিউডো হ্যালোজেন বলে একটা ব্যাপার আছে। এটা কি নাম শুনছো? সিউডো হ্যালোজেন, হ্যাঁ। মেকি, দ্যাট সিমস লাইক হ্যালোজেন বাট অ্যাকচুয়ালি দ্যাট ইজ নট হ্যালোজেন, বাট in sense of electronic configuration or functions that is very closer to halogens. সায়ানাইড মূলক Cn মাইনাস, কেমিক্যাল বন্ড পড়ানোর সময় বলার কথা, এটাকে বলা হয় সিউডো হ্যালোজেন। কেউ বোঝা না? অশিক্ষিত। ওকে, সো এবার আসো অ্যালডিহাইডের কাছাকাছি জিনিস যে কিটোন, এটা কি টের পাচ্ছ? অ্যালডিহাইডের একটা হাইড্রোজেন যদি প্রতিস্থাপিত হয় অ্যালকাইল মূলক দিয়ে, তাহলে তাকে আমরা কিটোন বলতেছি। সো এই জন্য দেখবা আমাদের আমলের বইতে ওই যে তোমাদের যেমন জৈব রসায়ন পুরো একটা চ্যাপ্টার, সো যার ফলে তোমাদের কড়া আইডিয়াটা হয় না যে এই অ্যালডিহাইডের কিটোনের বিক্রিয়াগুলো একরকম। ঠিক আছে? তারপরে ধরো যে অ্যালকোহল, ফেনল, ইথার, এই তিনটার বিক্রিয়ায় যে একই রকম হবে, আমি না চাইলেও আমার মনে থাকবে। তার কারণ কি জানো? আমাদের সময় চ্যাপ্টারের নামই ছিল অ্যালকোহল, ফেনল ও ইথার। আমাদের সময় চ্যাপ্টারের নাম ছিল অ্যালডিহাইড ও কিটোন। মানে বোঝা হয় তো যে অ্যালডিহাইডের কিটোনের বিক্রিয়া একই রকমের। সো তোমাদের এখন একটু আমার সাথে সাথে চলে পড়ে এইটা আয়ত্ত করে ফেলতে হবে। সো অ্যালকোহল, ইথারের বিক্রিয়া দেখবো আমরা একই রকম, যেমন একইভাবে দেখবো কার কার বিক্রিয়া একই রকম, অ্যালডিহাইড আর কিটোনের বিক্রিয়া সিমিলার টাইপের পাওয়া যাবে। তারপরের মূলকটা কি আমাদের? বলো কি হবে? এটা কি? এটা হচ্ছে আমাকে বলছে কার্বক্সিলিক অ্যাসিড। সো কার্বক্সিলিক অ্যাসিডের গাঠনিক সংকেত কেমন জানি? বলো। কার্বক্সিল মূলক বলে বন্ড, কেউ জানো না? হায় হায়, বন্ড C+H। তাহলে এটার গাঠনিক সংকেত কেমনভাবে লিখবো? বন্ড সি এর সাথে একটা ডাবল বন্ড দিয়ে কি ধরাইতে হবে? অক্সিজেন ধরাইতে হবে। হ্যাঁ, বন্ড ও, তারপরে ধরাইতে হবে হচ্ছে এইচ। সো এইটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের গাঠনিক সংকেত। এই কাহিনী না করে তুমি অন্য কোনো কাহিনী করে কি করতে পারবা না? কত ওই যোজনী মিলাইতে পারবা না। কার্বনের যোজনীয় 4 হবে না, অক্সিজেনও গ্যাঞ্জামে থেকে যাবে, হাইড্রোজেনও গ্যাঞ্জামে পড়ে যাবে। সো এইটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের গাঠনিক সংকেত। এখন এই গঠনের মধ্যে আপনারা কি দেখতে পাচ্ছেন কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে কিটোনিক মূলক আছে? আচ্ছা, এটাকে আমরা বলি কার্বনিল মূলক। বন্ড সি, ডাবল বন্ড ও বন্ড, এটাকে আমরা বলি কার্বনিল মূলক, Carbonyl, জেনে রাখো আর কি। সো কার্বক্সিলিক অ্যাসিডের যে মূলকটা, এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আসলে কার্বনিল মূলক। তাকায় দেখো, এই যে কার্বনিল মূলক এবং অ্যালকোহলিক মূলক, এই দুইটা সমষ্টি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের মূলক। কেউ বোঝে না?
আচ্ছা, গুড। এরপরে চলো, ঘটনা হইতেছে অ্যাসিড অ্যামাইড। অ্যাসিড অ্যামাইড, এটা অ্যাসিডের একটা জাতক বলি আমরা, এই কার্বক্সিলিক অ্যাসিড থেকেই উদ্ভূত হয়েছে, জাতক। সো এটার মূলকের নাম হচ্ছে অ্যামাইডো মূলক। এটার সংকেতটা কেমন জানো? বন্ড সিও, তারপরে জানো কি? বন্ড সিও NH2। দেখো খেয়াল করে, বেসিক্যালি আমরা বলতে পারি এই হাইড্রোক্সিল মূলকটা প্রতিস্থাপিত হয়েছে কি দ্বারা বলেন তো? অ্যামিন মূলক দ্বারা। আও, অ্যামিন মূলক দ্বারা। সো এই বস্তুর সাথে কে যুক্ত হবে? হায় হায়, জায়গা তো নেই। আচ্ছা, একটু ছোট করে লিখি। এর সাথে যুক্ত হবে হচ্ছে বন্ড NH2। NH2 ওইটাকে আর ভেঙে লিখলাম না, নাইট্রোজেনের দুইটা হাত বেরোবে। হ্যাঁ বলো। মানে অক্সিজেনটা বাদ করবে না সিঙ্গেল বন্ডে যেটা আছে। সরি, ওই ব্যথার যন্ত্রণা টের হয় নাই যে কি লিখতেছি, কি আবল তাবল। বুঝেছো এবার? আচ্ছা, এবার বলছে তোমাকে অ্যাসিড হ্যালাইডের কথা। সো এইটাও বেসিক্যালি অ্যাসিডের একটা জাতক। সেখানে কি হবে? এইখানে কি হয়েছিল? হাইড্রোক্সিল মূলক প্রতিস্থাপিত হয়ে ঢুকছিল কে? অ্যামিনের মূলক। অ্যামিন বলে এটাকে, অ্যামিনের কার্যকরী মূলক। আর এইখানে ঢুকবে হচ্ছে হ্যালোজেন মূলক। এটাকে আমরা বলি হ্যালোজেন পরমাণু, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাসিড হ্যালাইড। তাহলে তার সংকেতটা কি হবে? বন্ড সিও, তারপরে কি বলেন তো? বন্ড COX। বন্ড COX। বলো। কার্বক্সিলিক অ্যাসিড তো অ্যাসিড টাইপ ক্যারেক্টার শো করে, তো এখান থেকে এইচ প্লাস আয়নটা যাওয়ার কথা না, তো ওই সময় যাচ্ছে এখানে। ওর ভালো লাগতেছে, ওর মন শেষে আসবো। অ্যাসিড নিয়ে যখন আলোচনা হবে তখন পাবা। আচ্ছা, সো এখন ঘটনা হচ্ছে কি যেন বলতেছিলাম, বন্ড COX। এটা আমার দেখা তোমাদের কাছে অন্যতম অপছন্দের জিনিস, অ্যাসিড হ্যালাইড। যতবারই জিজ্ঞাসা করবে অ্যাসিড হ্যালাইডের সংকেত কি, মোস্ট অফ দ্য টাইম তোমরা ফেল করবা। বা বলেন তো এই যৌগটা কি টাইপের, দেখে চেনেন না যে এটা একটা অ্যাসিড হ্যালাইড, বন্ড COX। তাহলে এর গঠনটা আমরা কেমনে লিখবো? বন্ড CO, বন্ড, তারপরে কি লেখা লাগবে? একটা হ্যালোজেন ধরাই দিব। এক্স না, এক্স, এস্টার। এইটাও একটা অ্যাসিডের জাতক, এইটাও একটা অ্যাসিডের জাতক। সো এস্টারের সংকেতটা কি ছোটবেলায় শিখছো? বন্ড COOR। আমরা বলতাম কুর 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 কুর, এস্টার কুরকুর। সো এইটা জিনিসটা কি? বন্ড C ডাবল বন্ড O বন্ড, এই পাশে একটা কি লাগাইতে হবে বলো তো? ও বন্ড হচ্ছে R। সো এইটাকে বলা হচ্ছে এস্টার। এস্টারের গঠনটা এরকম। তোমরা কি টের পাচ্ছ? এইটাও আসলে আলটিমেটলি অ্যাসিড থেকে আসছে। এখন বলো তো, অ্যাসিড থেকে কোন মূলকটা বারবার প্রতিস্থাপিত হচ্ছে? এই মূলকটা না? বোঝা না? হাইড্রোক্সিল মূলক। এখন ঘটনা হইতেছে, হাইড্রোক্সিল মূলক প্রতিস্থাপিত হয়েছিল প্রথমে কি দ্বারা? অ্যামিন মূলক দ্বারা। তখন হয়েছিল অ্যাসিড অ্যামাইড। পরে হাইড্রোক্সিল মূলক প্রতিস্থাপিত হয়েছে হ্যালোজেন দ্বারা, এই জন্য হয়েছে অ্যাসিড হ্যালাইড। এবার হাইড্রোক্সিল মূলকটা কি মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে? এই যে বন্ড OR, এই মূলকটাকে কি বলে জানো নাকি? এই মূলকটার নাম কি? বন্ড OR যে মূলকটা, এটার নাম কি? এনিবডি? এই মূলকটার নাম হচ্ছে অ্যালকক্সি মূলক। একটু জেনে রাখো, এটার নাম হচ্ছে অ্যালকক্সি মূলক। এই নামটা কেন বলে বলো তো? অ্যালকাইলের সাথে যুক্ত হয়েছে কি? অক্সিমূলক, এই জন্য বলে অ্যালকক্সি। ঠিক আছে? আচ্ছা, সো আশা করি বোঝেছো। বোঝে কোনো লাভ নেই, এগুলো মনে রাখতে হবে। মনে রাখতে না পারলে যতই বোঝো কোনো লাভ নেই অর্গানিকে। ওকে, মনে না থাকার জন্য আমাদের কাছে কি আছে? ঔষধ আছে। পটাশিয়াম সায়ানাইড না, ওইটা মুক্তির ঔষধ, বুঝছো? ঔষধের জন্য আমাদের অফলাইন দুটো শাখা রয়েছে, যে শাখায় আমরা শাখা মৃগদেরকে নিয়ে ঔষধ খাওয়াই। ঠিক আছে? শাখা মৃগ বোঝো? না বুঝলে গুগল করবা। শাখা মৃগ অর্থ কি? মৃগ মানে তো হরিণ। তোমার মনে হবে যে আরিফ ভাই আমাকে হরিণের মতো চোখ টানা টানা সুন্দর বলল। আরে চান্দু। আচ্ছা, লাস্ট আমাদের এই রিলেটেড অ্যাসিড অ্যানহাইড্রাইড। এটার নাম হচ্ছে অ্যাসিড না, বানানটা অ্যাসিড। অ্যাসিড অ্যানহাইড্রাইড
সো এটাকে বলে অ্যানহাইড্রাইড মূলক। এইটাও আসলে একটা কি বলেন তো, কার জাতক, কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। সো অ্যালকক্সি আইছে আবার। এখন ঘটনা হচ্ছে এটার সংকেতটা কেমন, এটার সংকেতটা একটু কঠিন মনে রাখাটা, বাট জিনিসটা একবার বুঝাই দিলে আশা করা যায় মনে রাখাটা সহজ হবে। বন্ড সিও ও সিও, এই যে এই জিনিসটা হচ্ছে তোমার কি অ্যাসিড অ্যানহাইড্রাইডের কার্যকরী মূলক, এই বস্তু। ফাউন্ডেশনে দেখাইছেন তো এটা। এই অ্যাসিডের ও। অ্যানহাইড্রেশন থেকে এটাও দেখাইছিলেন। হ্যাঁ হ্যাঁ, অ্যাসিড অ্যানহাইড্রেশন করলে তো এটা পাওয়া যায়। এই যে বন্ড সিও ও সিও এটা। সো এটার গঠনটা কেমন হবে, বন্ড সিও যেটা, বন্ড সিও তো এখানে দেখতেই পাচ্ছ এই যে এরকম হয়, এই যে বন্ড সিও। ওই পাশে আর একটা কি বন্ড সিও আছে না ওই মাথায়, সো ওই মাথাটাকে আমরা কিভাবে লিখবো, ওই একই জিনিসেরই কপি বসাই দিয়ে আর একটা, এই যে ওই মাথায় মাঝখানেটা কি আছে বলেন তো, অক্সিজেন। দ্যাটস ইট, এই বস্তুটাই। তোমরা কি বোঝাছ? জি ভাইয়া। ধন্যবাদ। শাখা মৃগ অর্থ বানর না? সে তো আমি বলে দিব না। শাখা মৃগ বসবাসকারী কোনো প্রাণী, সাধারণত বানর বা বাদর। স্লথ তো কাছে। নিজেদের পরিচয়টা তোরা এভাবে বললি লোক সম্মুখে, জানিস তো যে এই ক্লাসটা ইউটিউবে ছেড়ে দেওয়া হবে, কি দরকার নিজেদের মান ইজ্জতের এইভাবে ফালুদা বানানোর? আমার ভয়েস শুনে তো কেউ চিনবে না। না, তোর ভয়েস কে চিনে? ও এখন গলা মোটা করার চেষ্টা করতেছে, আমার ভয়েস শুনে তো কেউ চিনবে না। বলো নাইট্রো যৌগ, এটা ফালতু একটা জিনিস, ঘোড়ার ডিম। যাই হোক, বলো নাইট্রো যৌগের কার্যকরী মূলকের সংকেত কি? বন্ড NO2। প্লিজ বলুন এটা নাইট্রোজেন ডাইঅক্সাইড, ফিডে মারি ফেলবো। এটা হচ্ছে নাইট্রো মূলক। একটু মনে মনে ভাবতে থাকেন, আপনাদেরকে কেমিক্যাল বন্ড চ্যাপ্টারে পড়ানো হয়েছে। বাই দ্য ওয়ে, যারা এখন ক্লাস করতেছো, হোক সে তুমি ভর্তি হয়ে যাওয়া নতুন স্টুডেন্ট, যারা আমাদের সাথে আগে পড়ো নাই, অথবা যারা এখন ইউটিউবে দেখতেছো, সবার জন্য বলে দিচ্ছি, যদি না শুনে থাকো এতবার বলার পরেও, অর্গানিক কেমিস্ট্রি বুঝে পড়তে গেলে আসলেই তোমাকে কোন সম্পর্কে ধারণা থাকা লাগবে? কেমিক্যাল বন্ড। কেমিক্যাল বন্ড। এখন যারা আপনারা পড়েছেন তারা একটু মনে করতে থাকেন, এই বন্ড NO2 মূলকটা কোত্থেকে আসছে। এখনই বলা লাগবে না, একটু পরে বলবেন। আচ্ছা এটা, আচ্ছা এখনই বলা লাগবে বেসিক্যালি। বলো বন্ড NO2 এর যে মূলকটা, নাইট্রো মূলক বলতেছি, এটা কোত্থেকে এসছে বলেন? বন্ড NO2, নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের গাঠনিক সংকেত যেন কি ছিল? H বন্ড O বন্ড N, তারপরে কি ছিল? ডাবল বন্ড O, এর সমাজের সাথে সন্নিবেশ সমজীবী বন্ধন O। মনে পড়ে আপনাদের? কারো মনে পড়ে না। নাইস। সো এখন ব্যাপারটা হয়েছে, এখান থেকে কি চলে গেছে বলো তো, কি ভাঙি চলে গেছে? হাইড্রোজেন। হাইড্রোজেন গেলে তো নাইট্রেট মূলক হইতো, NO3 মাইনাস। বেসিক্যালি এই বন্ধনটা ব্রেক করছে, এবং এই বন্ধনটা যখন ভাঙবে তখন এখানকার বন্ধনজোড় ইলেকট্রন কে নিয়ে যাবে? অক্সিজেন নাকি নাইট্রোজেন বলেন তো? অক্সিজেন নিয়ে চলে যাবে। অক্সিজেন। এই যে বন্ধনের ভাঙনটা এইরকম হবে, তখন আমরা এখানে এই পাশে যে মূলকটা পাচ্ছি, সেই মূলকটাই হচ্ছে আমাদের নাইট্রো মূলক। দ্যাটস হোয়াট ই কল নাইট্রো মূলক। নাইট্রো র্যাডিক্যাল, র্যাডিক্যালকে সংক্ষেপে র্যাড লিখলাম, বুঝে নিও। ওকে, সো গাঠনিক সংকেত কেমন হবে আমি একটু আগে এঁকে আসছি, মুখস্থ করার কিছু নাই, একটু মনে রাখার ব্যাপার। N ডাবল বন্ড O, আর একটা কি সন্নিবেশ বন্ধন দিয়ে অক্সিজেন ধরানো থাকবে। এই তো হয়ে গেল। তারপরে বলেন আর কি দিয়েছে আমাকে, পড়ে দেখেন তো। দিছে হচ্ছে থায়ো যৌগ। বলো থায়ো মানে কি? থায়ো, থায়ো বলতে তো সালফার বুঝায়, তাই না? এখন থায়োল মূলক, এই মূলকটার নাম হচ্ছে থায়োল। এই শব্দটা কোত্থেকে আসছে বলেন তো? ফাউন্ডেশনে শিখাইছিলাম। থায়ো যোগ হচ্ছে কি? অল। এইখান থেকে মানে তোমার সন্ধি করে শব্দটা আসছে হচ্ছে থায়োল। সো আমাদের তাহলে ওয়ার্ডটা কি হবে বলো? মূলত জিনিসটা ছিল কি আগে অল, অল থাকার মানে কি? বন্ড OH থাকা। এখন থায়ো মূলক, থায়ো নেমিং এর সিস্টেম অনুযায়ী, সেই ফাউন্ডেশনে শেখা জিনিস অনুযায়ী, যখন একটা যৌগের মধ্যে অক্সিজেনকে রিপ্লেস করে একটা সালফার ঢোকে, ওটার নামের সামনে থায়ো যুক্ত হয়। এই যে অলের মধ্যে থেকে সালফার রিপ্লেস করে, সরি অক্সিজেন রিপ্লেস করে সালফার ঢুকতেছে, তাহলে এখানে আমরা কি লিখে দিব? বন্ড SH। বুঝছো? তাহলে এটা গাঠনিক সংকেত কেমন হবে? ওইটাই হবে, জাস্ট এটাকে একটু দূরে নিয়ে যেয়ে এখানে একটা বন্ড বসাই দিব। দ্যাট উইল বি দ্য স্ট্রাকচারাল ফর্মুলা অফ থায়োল। শেষ। আচ্ছা, তারপরে বলো কি হয়েছে? অ্যামিন, অ্যামিনের কার্যকরী মূলক কি হবে? একটু আগে শিখাইছিলাম, বন্ড NH2।
বলো তো অ্যামোনিয়ার সরি অ্যামিনের সংজ্ঞা দাও তো কোত্থেকে আসছে বলো। অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়েছে, রাইট। মানে বেসিক্যালি আমাদের প্রতিস্থাপিত বলা মনে হয় বেশি ভালো। কি দ্বারা প্রতিস্থাপিত হয়েছে বলেন তো? অ্যামোনিয়া হতে একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় আর দ্বারা, এইটাকে আমরা বলবো হচ্ছে অ্যামিন। অ্যামিনের কার্যকরীমূলক তোমরা কি বুঝছো ব্যাপারটা? এই যে বন্ড NH2 অ্যামিন হয়ে গেল। আচ্ছা, তারপরে অ্যামিনের কার্যকরীমূলকের গাঠনিক সংকেত কেমন হবে? তাহলে আমাদের হবে হচ্ছে বন্ড N, ওর দুইটা হাতে দুইটা হাইড্রোজেন। আগে কি ছিল? 3 হাতে হাইড্রোজেন ছিল, তাইলে তখন হয়তো কি অ্যামোনিয়া, আর এখন হচ্ছে 2 হাতে হাইড্রোজেন, তাহলে এটা হয়ে গেছে অ্যামিন মূলক। আচ্ছা, সালফোনিক অ্যাসিড। সালফোনিক অ্যাসিড আবার কেমন অ্যাসিড? এইটার কার্যকরী মূলকের সংকেত হচ্ছে বন্ড SO3H। মনে করে বলো দেখি এটা কোত্থেকে আসছে, কি মনে হয়? SO3H সালফিউরিক অ্যাসিড থেকে। তাহলে আমরা একটু লিখি, এই যে নাইট্রোমূলকটা আসছিল হচ্ছে কোত্থেকে? নাইট্রিক অ্যাসিড থেকে। তাহলে একইভাবে আমাদের সালফোনিক অ্যাসিড যে মূলকটা বন্ড SO3H, এটা আসছে মূলত হচ্ছে সালফিউরিক অ্যাসিড থেকে। এখন সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত জানি কেমন ছিল? H বন্ড বলো, কইতে পারে না। বন্ড ও, গাঠনিক সংকেত শিখছিলাম রাসায়নিক বন্ধনে। এখানে একটা সালফার দিব, এখানে আর একটা অক্সিজেন দিব, এই পাশে আবার কি দিব? হাইড্রোজেন। তারপরে আর ডাবল বন্ড ও। আচ্ছা, এটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে, আমি তখনই বলছিলাম। কিন্তু এখানে ডাবল বন্ড দিতে পারো, সন্নিবেশ বন্ধন দিতে পারো, দুইটা দিলে হিসাবে মেলে। আমরা অন্তত যে লেভেলের হিসাব নিকাশ করি আর কি। আচ্ছা, সো ঘটনা হচ্ছে এখান থেকে বলেন বন্ধন ব্রেক হয় কোথায়? কি বের হয়ে চলে যায় এখান থেকে? এখান থেকে কি চলে যাবে? OH HO যাই বলো, আলটিমেটলি বন্ধনটা ব্রেক হচ্ছে এইটা। এই বন্ধন জোড় ইলেকট্রন ভেঙে যাবে। এখন বলো কোথায় যাবে এই বন্ধন জোড় ইলেকট্রন? অক্সিজেনের কাছে না সালফারের কাছে? অক্সিজেনের দিকে যাবে। যদি যায় বন্ড ক্লিভিংটা এরকম হবে, তাহলে থাকতেছে কি? S, অক্সিজেন কয়টা? 3টা। এই জন্য আমরা সংকেতটা লিখি কি? বন্ড SO3, আর সাথে একটা হাইড্রোজেন ছিল। কেউ বোঝে না? অশিক্ষার অন্ধকার। এই তো হয়ে গেল। তাহলে এই বস্তু কোথা থেকে আসছে তাও বুঝছি, সালফিউরিক অ্যাসিড থেকে আসছে। সো এটাকে আমরা বলি সালফোনিক অ্যাসিড মূলক। এটাকে অ্যাসিড বলার কারণ এই হাইড্রোজেনটা প্রোটনিক। প্রোটনিক না, বোঝো না? প্রোটনিক, এই কোথায় গেল? এই যে প্রোটনিক হাইড্রোজেন, কিন্তু এটা অক্সিজেনের সাথে কানেক্টেড। আচ্ছা, তাহলে এটার গাঠনিক সংকেত কেমন হবে একটু আগে আমি দেখাইছি, লিখে দেই জাস্ট। বন্ড S, সরি, আচ্ছা এইভাবেই লিখি আর কি, না সুন্দর করে লিখি, সালফিউরিক অ্যাসিডের মতো করে লিখে দিই, সো দ্যাট মাথায় বেশি করে থাকে যে আসলে জিনিসটা কেমন। ডাবল বন্ড, এই হাতটা খোলা, এটা হচ্ছে সালফোনিক অ্যাসিডের গাঠনিক সংকেত। লাগবে না তেমন একটা, তাও জেনে রাখো আর কি। কি যে লাগবে কি যে লাগবে না কে জানে রে বাবা, শিখে রাখবি, শেখার জিনিস শিখে ফেলবি। ওই যে আজকের শ্রোডিঙ্গার ইকুয়েশনের প্রতিপাদন নিয়ে অনেকে তো হাউকাউ লাগাইছে, বিশেষ করে আমাদের নাইমের পোস্টের পরে। যাই হোক, এই তোদের কি মনে পড়ে? আমি তোদেরকে ওই সময় বলছিলাম যে শ্রোডিঙ্গার ইকুয়েশনের প্রমাণ এটা, এই যে আমিও তোদেরকে দেখাই নাই, কেন দেখাই নাই মনে পড়ে আপনাদের? তোমরা তো বোঝো না, খালি মনে করো এই বইতে আছে, কিন্তু আরিফ ভাই কেন দেখায় না? আরিফ ভাই মনে হয় পারে না। যাই হোক, তো ওইখানে আমি এই স্টোরিটা জানতাম না, মানে একজনের লেখা পড়লাম, সেটা হচ্ছে যে হ্যামিল্টনিয়ানের যে আইডিয়াটা ইউজ করছিল শ্রোডিঙ্গার টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন বের করার সময়, ওই জিনিসটা পর্যন্ত মানে 92 বছর আগে একজন গণিতবিদের করে যাওয়া এক ধরনের গাণিতিক ধারণা, 92 বছর পরে আইসা Schrödinger found that useful thing in that idea, that quantum world. ওই ম্যাথমেটিশিয়ানের কি আইডিয়া ছিল যে আমি এটা করতেছি এই কারণে? নো, জাস্ট ডু ইট। 92 বছর ধরে ম্যাথমেটিক্সের প্র্যাকটিসটা ছিল। মানে জাস্ট লাইক ধর তুই এখন জটিল সংখ্যার অঙ্ক করিস না, কমপ্লেক্স নাম্বার, বোঝো না? এই কমপ্লেক্স নাম্বারের ব্যবহারটা কোথায় কেউ বলতে পারবি যে একটা ব্যবহার ভাই এখানে জানিস? এসি সার্কিটে, কোথায়? ইলেকট্রনিক্সে। হ্যাঁ, আচ্ছা, এটা মনে হয় সবাই মোটামুটি মুখস্থ করছো। কেউ করতে দেখছো যে আসলে এই যে ইউজ না করলে এই ঘটনা ঘটে, এটা জানো?
আচ্ছা, তাহলে কেউ কেউ হয়তো বা জানো। ঘটনা হচ্ছে যে এটা তুই না একেবারে চোখে দেখতে পারবি যদি তুই মোটামুটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়া লাগবে তা না। আমরাও দেখছি, আমাদেরও তো ইলেকট্রিক্যাল কোর্স ছিল না। সো চোখে দেখা যায় যে আরে জটিল সংখ্যা ছাড়া এখানে ভাই টয়লেটে যাওয়া সম্ভব না। মানে আসলেই তাই। ইভেন তোমরা ইউটিউবে একটা ভিডিও দেখতে পারো, অনেক আগে দেখছিলাম। রাফলি আইডিয়াটা হচ্ছে এরকম যে কমপ্লেক্স নাম্বার ইজ অ্যাকচুয়ালি রিয়েল, মানে এই টাইপের একটা নাম ছিল, আমার মনে নেই ভিডিওটা। অসম্ভব সুন্দর করে ব্যাখ্যা করছিল যে কমপ্লেক্স নাম্বার রিয়েল লাইফে কীভাবে আমাদের মধ্যে মিশে আছে আর কি। সো ওই কমপ্লেক্স নাম্বারের আইডিয়াটার মতো তুমি আসলেই জানো না যে এটা কী কাজে লাগবে, শেখার জন্য শিখবা, কী কাজে লাগবে এই জন্য তোমার জানা লাগবে না আর কি। ওকে, সো নাইট্রোসো যৌগ, বলেন নাইট্রোসো যৌগের সংকেত কি? নাইট্রোসো যৌগ কে পারবা? এনো বলতে হয় না, বলতে হয় হচ্ছে বন্ড এনো। অশিক্ষিত, বন্ড এনো। বলো এটার গাঠনিক সংকেতটা আমাদের কেমন হবে? এই অক্সিজেনটাকে একটু দূরে নিয়ে যাব, এখানে একটা ডাবল বন্ড লাগাই দিব। এখন একটু ভেবে ফেলো তো তাড়াতাড়ি বন্ধুগণ, এটা করতে আইছে, এর আমদানি হলো কোথার থেকে? নাইট্রাস অ্যাসিড থেকে। শিওর নাইট্রাস অ্যাসিড থেকে আসছে নাকি অন্য কোথাও থেকে আসছে? ভাবো তো। আচ্ছা, আমি একটু গাঠনিক সংকেত আগে দিলে কি বলো? বন্ড এনো নিয়ে আলোচনা হচ্ছে। নাইট্রাস অ্যাসিডের গাঠনিক সংকেত কীরকম? এইচ বন্ড ও, মানে নাইট্রাস অ্যাসিডের সংকেত মনে আছে তো, এইচ এন ও টু। তাহলে এইচ বন্ড ও বন্ড হচ্ছে এন, তারপরে কি আছে একটা ডাবল বন্ড ও। তাহলে এখান থেকে কে চলে গেছে বলেন তো? এই বন্ড পেয়ার ইলেকট্রনটার ভাঙনটা হয়েছে, এই বন্ধনটার ভাঙন হয়েছে। এই বন্ধনের ভাঙন হলে ইলেকট্রন নিয়ে চলে গেছে কে? অক্সিজেন। যখন চলে যাবে তখন আপনাদের ডিজায়ার্ড ওই বস্তুটা পেয়ে যাবেন, এই যে বস্তুটা। এই যে বোঝাছো সান্দুরা, প্রত্যেকটাই কিন্তু দেখাই দিতেছি। আগামী দিন যদি না পারো কইতে, সাই থাকো আমার দিকে, তাহলে কিন্তু খবর আছে। বলো এখানে কি হবে? পারক্সাইড। পারক্সাইড মূলকটার নাম হচ্ছে পারক্সাইড মূলক। তাহলে কি হবে এটার সংকেত বলেন? H2O2 থেকে হয়েছে বন্ড 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 বন্ড, হ্যাঁ ইমনের নানা বন্ড ও বন্ড ও বন্ড 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 ওই যে বুঝছিস তো, জাস্ট পারক্সাইড মূলক। তার ওখানে ইমন মূলক। আচ্ছা নাকি আরো আছে? হেস পাগল, আমি তোদেরকে গতদিনই বলতেছিলাম মনে হয় জৈব যৌগের সংখ্যা কতগুলা বলেন? রাফলি 80 লাখ আমাদের বইতে লেখা থাকে। এখন কার্যকরী মূলকের সংখ্যা কত আমি এক্স্যাক্টলি বলছিলাম 100টার ম্যাক্সিমাম। খুব, মানে আমি যতদূর পড়াশোনা করছি 100টাও দেখি নাই মনে হয়, 80-90টা হইতে পারে। সো তার মধ্যে 24টা টোকায় টাকায় নিয়ে আসছি আর কি। তার মধ্যে যেমন ধরো এই যে সবগুলা মুখস্থ। হ্যাঁ ধরবেটা, সবগুলো মুখস্থ থাকা কেন দরকার? দরকারও নেই। আমাকে একটা কথা বলতো, পৃথিবীতে কত প্রকারের যানবাহন আছে বলেন? বলেন। বহু প্রকার। 3 প্রকারের। এখন তোদেরকে ক্লাস নিত তোদের মাহি ভাইয়া, ফিজিক্স, তোদের না 24 ব্যাচের ক্লাস নিত। সো মাহি এসে ক্লাস নিতে ঢুকছে, তুই বললি আচ্ছা আপনি তো একজন যন্ত্র কৌশলী। বললো হ্যাঁ, তো কী হয়েছে? তুই বললি যে বলেন তো কত প্রকারের ভেহিকেল আছে। ও তোকে বলবে তুমি ক্যামেরার ভিতর দিয়ে আসো, আমি তোমার দুটা কিল দেই, তুমি বাড়ি চলে যাও। এই গাধা, ওর কাজ কি সব যন্ত্র মানে সবগুলোর নাম মুখস্থ করা? না রে ভাই, ও ফিলোসফিটা জানলে হয়েছে যে হাউ ডাজ আ ভেহিকেল ডু হিজ জব, সো দ্যাট তুমি নতুন কিছু বানাইতে পারো। যেমন ধরো মজার একটা ব্যাপার বলি, আমাদের মোশন অ্যান্ড কন্ট্রোল একটা কোর্স ছিল, বারি স্যার নামে একজন স্যার নিতেন, অসাধারণ মেধাবী একজন লোক। তো মোশন অ্যান্ড কন্ট্রোল কোর্সের নাম, সেই কোর্স পড়লে তুই যদি একটু মানে একেবারে গান্ডু না হইস আর কি, তুই বুঝবি যে এই মোশন অ্যান্ড কন্ট্রোলের যে কথাগুলো বলতেছে এগুলো জাহাজের ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে এক্সাম্পল দিচ্ছে, বাট যে থিওরির আলোচনাগুলো করতেছে সেগুলো তোর মোটরসাইকেল ডিজাইনেও কাজে লাগবে, তো সাইকেল ডিজাইন মানে উড়োজাহাজ ডিজাইনেও কাজে লাগবে। এরা কেউ বোঝে না, আমি কথা বলবো না। চলো গোড়ার ডিম বুঝছো, আসো। এই বেটা আমাকে বলতো কোনো সাইকেলের ঘেটি ধর প্রচণ্ড জোরে টাইট দিছি, তাহলে হ্যান্ডেল ঘুরানো যাচ্ছে না, টাইট হয়ে গেছে, তাহলে বলেন তো ওই সাইকেলের ম্যানুভারেবিলিটি বুঝো তো, মানে যেদিকে ইচ্ছা ঢালাইতে পারবো, সে ম্যানুভারেবিলিটি কমে গেল না বেড়ে গেল? কমে গেল।
সো ম্যানুভারেবিলিটি আর স্ট্যাবিলিটি দুইটা পরস্পর ইনভার্স রিলেশনশিপে থাকে। সো ব্যাপারটা সহজ, যে বাইক যত বেশি স্টেবল সেটা তত কম ম্যানুভারেবল। এরা বোঝে না, তোরা বুঝছি ভাই। মানে মান্দা ঘুরানো যায়। তত নাচন কোদন কম করা যায়। তোরা মানদাদা আমলের যে ওই সিডিআই মোটরসাইকেল আছে হোন্ডা, এই চালায় দেখবি মারাত্মক স্টেবল। এই কারণে ওটা নিয়ে ওই ছাপড়িপানা করা যায় না। এখন আমরা তো এই জিনিস শিখছি কিন্তু জাহাজের ইঞ্জিনিয়ারিং পড়তে যায়, যে স্ট্যাবিলিটি আর হচ্ছে তোর ম্যানুভারেবিলিটি ইনভার্সলি প্রপোর্শনাল। প্রথম সিটিতে দিয়েছিল, আমি পারি নাই, স্যার আমার দিকে তাকে হাসছিল, তুমি আইসো মোশন অ্যান্ড কন্ট্রোল পড়তে। মানে এটা হচ্ছে একেবারে মৌলিক আইডিয়া। সো ওই আইডিয়া তুই তো যে কোনো জায়গায় কাজে লাগাইতে পারবি, একই কনসেপ্ট। ওই যে তোর কি নাম, ওটার নাম কি, এই যে তোদের বাঙ্গাড়িগুলা কি নাম, আরে ব্যাটারি রিক্সা, ব্যাটারি এই ব্যাটারিগুলা টেসলাগুলা দেখবা ঘিচিং ঘাচিং যে ম্যানুভার করা যায়, ওই কারণে স্ট্যাবিলিটি ভালো না, এই বোঝে না। বুঝছি ভাইয়া। সো ওই অপটিমাইজড একটা ডিজাইন করতে হবে যেখানে ম্যানুভারেবিলিটি আর স্ট্যাবিলিটির একটা কম্বিনেশন ভালো থাকবে আর কি। ওকে, এবার আসেন ইমিনমূলক। এই ইমিনমূলকটা আগে বইতে ছিল না, কেমনে কেমনে এখন চলিয়ে এসছে, আমি এগুলো কিছু জানি না। আসো, ইমিনমূলকের নাম শুনে কি মনে হচ্ছে, ইমিন যোগের নাম শুনে কি মনে হচ্ছে, এখানে কি আছে বলেন? ভাইয়া ভয়েস আসতেছে না। আসছে তো। তারা আস্তে আস্তে বুঝছি ভাইয়া। অশিক্ষিত। বলো এবার, ইমিন নামটা শুনে কি মনে হচ্ছে? ইমি আপুর কথা মনে পড়তেছে, 18 ব্যাচের। আমার তো ইমিন। মনে পড়তেছে। ও, তোমার ইমনের কথা মনে হচ্ছে। ইমিন শব্দটা শুনে কি মনে হয়, কিসের কিসের কম্বিনেশনের শব্দটা তৈরি হয়েছে বলেন? অ্যামিন আর ডাবল বন্ড। ইন আছে, নামের মধ্যে একটা ইন আছে টের পাচ্ছি, আবার অ্যামিনের একটা ঘ্রাণ আসতেছে। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, মানে এটা আসলে একটা অ্যামিন, মানে ঘটনাটা এরকম, ইন যুক্ত অ্যামিন, এইটাকে বলে হচ্ছে কি বলেন তো? ইমিন। ইমিন। ইন যুক্ত অ্যামিন। ইন মানে কি? ইন মানে কি দ্বিবন্ধন না? বোঝা না, দ্বিবন্ধন আছে এমন একটা অ্যামিন। এখন আমাকে বলো অ্যামিনের সংকেত কি? অ্যামিনের সংকেত হচ্ছে বন্ড NH2। এখন এখানে দ্বিবন্ধন সম্ভব কেমনে? ওর তো হাত একটা, তাহলে এবার কি করা লাগবে বোঝো নাই? ওর আর একটা হাইড্রোজেনকে ছুঁড়ে ফেলে দেওয়া লাগবে, যা চলে যা, গেল। এই হাতটা আবার এরকম আলাদা থাকলে হবে না, এইটাকে ঘুরাইয়া পেঁচাইয়া এটাকে ইন বানানোর ব্যবস্থা করিতে হইবে। তোমরা কি বোঝেছো আমার কথা চান্দুরা? জি। তখন জিনিসটা হবে এইরকম, এইটাকে আমরা বলি হচ্ছে কি বলেন তো? ইমিন। তো এই হাইড্রোজেনটাকে আমি এরকম সোজা জায়গায় এনে লিখলাম, তাহলে ভালো বুঝবা। এই দ্যাটস ইট। এটাকে বলা হচ্ছে ইমিনের কার্যকরীমূলক বা সংকেত আর কি। তাহলে আসলে কিভাবে লিখতে হবে আমাদের ইমিনটাকে? ডাবল বন্ড NH, এটাকে আমরা বলি হচ্ছে ইমিন। সো এটার গাঠনিক সংকেতটা লিখতে বললেও বোঝা যাচ্ছে কেমন হবে। এই হাত ওদিকে গেল। ভাই, যে অর্গানিক কেমিস্ট্রি ভালো করে বুঝা পড়তে চাও, গাঠনিক সংকেত বোঝা ছাড়া কোনো রাস্তা খোলা নাই, কোনো রাস্তা খোলা নাই। মানে প্রত্যেকটা কার্যকরীমূলকের গঠন জানতে হবে যে কেমন আসলে। ওকে, এবার আসো ইনামিন। এটার নাম শুনে কি মনে হয়, এখানে কি আছে বলেন তো? শুধু এন থাকবে। ত্রিবন্ধনযুক্ত না? ত্রিবন্ধনযুক্ত হইলে তো কি হইতো? এন মানে ট্রিপল বন্ড এন হইতো। এটা কি হইলো? হাস্যকর একটা জিনিস হইতো, ওটা তো নাইট্রাইল মূলক হয়ে যেত। কেউ বোঝে না আমার কথা? আচ্ছা, এই যে তোমাদের একটা মজার কথা বলি আর কি, এই যে দেখো সায়ানাইড যে মূলকটা ছিল তার আরেকটা নাম কি বলছিলাম? নাইট্রাইল মূলক বলছিলাম না? এটা বলার কারণটা কি জানো? কারণটা খুব মজার। এগুলো লাগে না, একটু গল্প করতেছি আর কি, আমার টায়ার্ড লাগতেছে তো আজকে, বেশি কথা জ্ঞান দিব না আর কি, এমনি জাস্ট শোন আর কি। এই যে বন্ড সি ট্রিপল বন্ড এন, এখানে নাইট্রাইল বলার মানে তোমরা কি বুঝতেছো? একজনকে খুবই বঞ্চিত করতেছে। এই ধরনের যৌগের নামকরণের ক্ষেত্রে বলো তো কারে বঞ্চিত করতেছে? কার্বনকে। ওই যৌগের মধ্যে যে, ওই যৌগের মূলকের মধ্যে যে কার্বন ছিল পাত্তাই দিতেছে না, ওটা নাইট্রোজেনকে নিয়ে নামকরণ করতেছে নাইট্রাইল। তার কারণটা কি বলেন তো আমাকে একটু, কেন কার্বনকে পাত্তা দিতেছে না? ইলেকট্রোনেগেটিভিটি। অ্যাকচুয়ালি ওই কার্বনটার এই পাশে যে বন্ধনটা আছে এই হাতে কি যুক্ত হবে? কার্বন যুক্ত মূলক যুক্ত হবে না? ওই পুরো কার্বনের যে শিকল তার সাথে এরে কনসিডার করে, ধরে নেওয়া হয় এই কার্বনটা ওই রে, বোঝা না রে, ওই শিকলেরই। বুঝোস নাই বাবারা? বুঝছি। এরকম অশিক্ষিত লোকজন নিয়ে কথাবার্তা বলা খুব বিপদ।
সো এইখানেও একই কাহিনী আমরা করতেছি। এখানে আমরা বলতেছি দেখো ওই নাইট্রোজেনটা এই পাশে ঘুরে আনলে তোমরা কি বুঝছো এবার যে তুমি যদি ভাবতেছো যে ইনামিন ইনামিন বানানটা কীরকম, ইনামিনের ইংরেজি বানানটা হচ্ছে এরকম ENA ইনামিন এরকম আর কি। ওকে, সো এই ভাই লাস্টে ই আছে কিনা আমি জানি না, আমার এই ইংরেজি বানানের লাস্টে ইটা নিয়ে ভয়াবহ ক্যাচাল কাজ করে ছোটোবেলা থেকে, আছে মনে হয়, হইলো হোয়াট এভার। সো ঘটনা হচ্ছে তোরা কি বুঝতেছস, ইমিনকে ভাবছিলি কি ইনযুক্ত অ্যামিন, ইনওয়ালা অ্যামিন, তাইলে ওরকম হবে। আর ইনামিনকে অনেকে ভাবতেছিলেন, বললেন আইনযুক্ত অ্যামিন। এটা হয় না, কারণ আইনযুক্ত অ্যামিনের আলটিমেট নাম হচ্ছে কি নাইট্রাইল মূলক বা সায়ানাইড মূলক, বুঝছেন সবাই? তাহলে এইটা কি হবে, আসলে এইটাও হচ্ছে ইনযুক্ত অ্যামিন, তবে এটা হচ্ছে নামটা ছোট তো, কাছেই থাকুন। আর এটা হচ্ছে চলো বহুদূর, মানে এরা হচ্ছে দুইজনেই গ্রামীণ ফোন সিম কার্ড ইউজ করে, বুঝেছো? আগে গ্রামীণ ফোনের স্লোগান ছিল চলো বহুদূর, আর এখন বলে কাছেই থাকো। সো এরা সব গ্রামীণ ফোন ইউজার। তো একটু মনে রাখবা কিভাবে, আমি যেভাবে মনে রাখি, ইমিন নামটা ছোট না, ছোট্টখাট্ট একটা নাম ইমিন, আর এটা ইনামিন অনেক বড় একটা নাম। সো এটা হচ্ছে কাছেই যদি থাকে তাইলে হচ্ছে ইমিন হবে, আর যদি দূরে থাকে তাইলে হচ্ছে কি হবে, ইনামিন হবে। সো এখন ঘটনা হচ্ছে যেটা, এই যে দেখেন এই সান্দুটা কোত্থেকে আসছিল আপনাদের কি মনে পড়ে? এই বন্ডটা আসলে এই পাশে ছিল, এখানে একটা হাইড্রোজেন যুক্ত ছিল, মনে পড়ছে? জি ভাই। এইবার যেটা হবে এখানে, এই ডাবল বন্ডটা না, এইখানকার ডাবল বন্ডটা আসলে কার সাথে, এইখানে যে কার্বনটা আছে সেই কার্বনের সাথে না সরাসরি ডাবল বন্ড। হ্যাঁ। এইবার যেটা হবে, এই কার্বনের সাথে ডাবল বন্ড থাকা যাবে না, সরাসরি ডাবল বন্ড থাকা যাবে না, তাহলে কোথায় থাকতে হবে? এই ডাবল বন্ডটা থাকতে হবে বেসিক্যালি এই পাশে, বোঝা না? মানে মানেটা হইতেছে এই যে তাকায় দেখ, তাহলে নাইট্রোজেনের সাথে কি থাকে? নাইট্রোজেনের আরেকটা হাত খালি। আর একটা হাত খালি না রে বাবা, পাগল। এই প্রথমে কি এরকম ছিল তো বলেন? হ্যাঁ হ্যাঁ দাঁড়া একটু, আচ্ছা ভাইয়া, তাহলে তো এটা অ্যামিন মূলকই হয়ে গেল না, হ্যাঁ 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 হ্যাঁ, এটা কিন্তু একটা মজার ব্যাপার, এটা কিন্তু এক ধরনের অ্যামিন, বাট একটু স্পেশাল টাইপের অ্যামিন, আবার এই একটু স্পেশাল টাইপের অ্যামিন। প্রকাশ করার জন্য দুইটা কার্বন লাগে। এই যে দেখো, তাকায় দেখো, ওইটা একসময় অ্যামিন ছিল কিনা বলতো? নাইট্রোজেনের সাথে দুইটা হাইড্রোজেন লাগানো ছিল কিনা? নর্মাল অ্যামিন ছিল তো? আচ্ছা ছিল। ওইখান থেকে একটা হাইড্রোজেন চলে যে ওই হাতটা ঘুরে আসছে এই পাশে, ডাবল বন্ড ফর্ম করছে প্রথম কার্বনের সাথে। এটাকে আমরা 1 নাম্বার কার্বন নাম দিব না? কার্যকরী মূলকের পাশের যে কার্বনটা, তাকে কি বলে? 1 নাম্বার কার্বন বলে, মনে আছে আপনাদের? আচ্ছা, এখন এই 1 নাম্বার কার্বনের সাথে নাইট্রোজেনের যদি ইন থাকে তাকে আমরা বলি হচ্ছে কি ইমিন। ইমিন। আর যদি 1 এবং 2 নাম্বার কার্বনের মধ্যে ইন থাকে তাকে আমরা বলি ইনামিন। বুঝছি ভাইয়া, বুঝছি। প্রথমে এইটাই কইতে চাইছিলাম। বুঝছস কি নাকি বুঝছস নাই, মানে তোরা কেউ মানে এটাতে কোনো যুক্তি কাজ করবে না। অ্যাকচুয়ালি দ্য ফ্যাক্ট ইজ, মানে ঘটনা হচ্ছে যে তুই যদি বলিস আমাকে যে রিক্সা আর ভ্যান দুইটা জিনিস কি দেখতে একই রকম না, বলেন তো? রিক্সার উপরের ফ্রেমটা ফালাই দিয়ে একটা সোজা পাটাতন বসাই দিলে এই জিনিসটা কি হয়ে যাচ্ছে? ভ্যান। অলমোস্ট একই জিনিস। এখন তুই যদি বলিস তাহলে এটার নাম রিক্সা, ওটার নাম ঘিকসা কেন হইলো না, ফিকসা কেন হইলো না, মিক্সা কেন হইলো না, নামও তো কাছাকাছি, ইট ডাজন্ট ম্যাটার, তুমি এটা বললে হবে না, ওটা ভ্যান বলে পরিচিত তাই পরিচিত। সো এটাকে আমরা ইনামিন বলে ডাকি। কেন ডাকি জানি না, আমি জাস্ট তোমার মনে রাখার টেকনোলজি বলতেছি যে নাইট্রোজেন আর 1 নাম্বার কার্বনের মধ্যে যদি ইন থাকে তখন আমরা বলবো ইমিন, আর 1 নাম্বার আর 2 নাম্বার কার্বনের মধ্যে যদি ইন থাকে তাকে আমরা বলি হচ্ছে ইনামিন। সেক্ষেত্রে ওইটা কিন্তু আবার ওই যে কে জানি বললো, এইটা কিন্তু নর্মাল অ্যামিনের মতো দেখা যায়, বাট এই টাইপের অ্যামিনগুলোর বৈশিষ্ট্য ওই যে ফেভিকল প্রপার্টি, বোঝা না? বুঝছি ভাইয়া। মানে এদের ইন আসছে, তার সাথে সাথে মানে অ্যামিনও আছে, নামকরণ থেকে সরাসরি বুঝাচ্ছে। হ্যাঁ, জ্ঞানী কি যেন একটা বললে, আমি জানি না। তোমরা কি বুঝছো আমার কথা? সো এইগুলোকে আমরা বলি হচ্ছে ইনামিন। ওকে, সো এরপরে চলেন বন্ধুগণ, ইনামিনের মূলকটা তাহলে কিভাবে লিখবো বলো? এইটাকেই বরং একটু আমরা মডিফাই করে দিই। কিভাবে মডিফাই করি? এখানে আমাদের থাকে হচ্ছে বন্ড NH কি 2 NH2, আর এই পাশে তারপরে কি লেখা লাগে বলেন তো?
সি ডাবল বন্ড সি, হ্যাঁ এই 2 হাত ফাঁকা আর এর একটা হাত আছে ফাঁকা, এরকম আর কি জিনিসটা। আমি এটা মনে হয় ওই পাশে দেই নাই, এই বুঝিস তো নাকি, মানে এই হাতটা কিন্তু আছে। কে গরুরা বোঝে বোঝে না আমি জানি না। আচ্ছা বলেন, এই হাতটা দেওয়া হয় নাই, গেল। ঠিক আছে, ওকে। সো এইখানে আর কি বাকি আছে? থায়ো ইথার। বলো দেখি থায়ো ইথারের সংকেত কি হবে? থায়ো ইথার, এর নামটা আমি ইম্পর্টেন্ট না, থায়ো ইথারের নামও থায়ো ইথার, মানে মূলকের নামও থায়ো ইথার মূলক। বলো ইথারের মূলক কেমন ছিল? বন্ড ও বন্ড। এখন নামের সামনে বলতেছে তো থায়ো, তাহলে থায়ো যুক্ত হইলে কি করার কথা? অক্সিজেনকে ফেলে দিয়ে সালফারকে ঢুকানোর কথা, এটাকে বলে থায়ো ইথার। আচ্ছা তারপরে কি থায়ো কিটোনের সংকেত কেমন হবে বলো? থায়ো কিটোন বন্ড সিএস বন্ড। বন্ড সিএস বন্ড। তোমরা সিএস খেলছো কেউ? নাম শুনছো? সিএস একটা গেমের নাম, কম্পিউটার গেম, আমাকে আমলে খেলতো আমরা যখন ভার্সিটিতে ছিলাম। কাউন্টার স্ট্রাইক খেলাটার নাম ছিল। হ্যাঁ হ্যাঁ খেলছি। হ্যাঁ হ্যাঁ খেলছি। ডটা খেলছো? ডটা, এগুলো আমাকে আমলের গেমের নাম। আচ্ছা আজকে আবার অনেকদিন পরে ওই যে আইডিবিতে ঘোরাঘুরি করলাম তো, সো অনেক এই জামানার কিডদের সাথে দেখা হয়েছে, তারা গেমিং নিয়ে কি কি ভাবনা ভাবে, কথাবার্তা হইলো অনেকের সাথে। আমি একটু তাদের সাথে ইয়ো ভাব দেখানোর চেষ্টা করলাম যে ইয়ো ব্রো রাইট দ্যাট গেম ইজ গুড ড্যাম গুড। আমাদের প্রিন্স অফ পার্সিয়া খেলেন না? আমি কোনো গেমই খেলি নাই, আমি জীবনে একটা গেম খেলছি, সেটার নাম হচ্ছে এনএফএস। নাম শুনছো? নিড ফর স্পিড। ওই একটা গেম খেলছি অল্প কিছুদিন, খেলে পরে ব্যস্ত হয়ে গেছি নিজের জীবন নিয়ে। আর দের বেটা গেম, এই গেমে কি দিবে আমাকে? হ্যাঁ কি হৃদার কথা কিছু বুঝি না। ডক্টর মোহাম্মদ ইউনূস এই গেমটা খেলছে। ও আচ্ছা, কবে খেলছে ডক্টর মোহাম্মদ ইউনূস? এটা ছবিতে দেখছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার বলেন থায়ো এস্টারের সংকেত কি হবে? থায়ো এস্টার, থায়ো এস্টার বলো। থায়ো এস্টার বলতে পারতেছে না। বন্ড সি এস ডাবল এস আর সি এস ও আর, বোঝো না এই ব্যাপারটা? এটা হচ্ছে থায়ো এস্টার। এখন তোমরা কি একটা জিনিস টের পাচ্ছ? থায়ো এস্টার 2 প্রকারের হয়। হ্যাঁ কোন অক্সিজেনটা প্রতিস্থাপিত হয়েছে? এস্টারের সংকেত কি ছিল? বন্ড সি ডাবল ও আর। সো এস্টারের তো 2টা অক্সিজেন ছিল, একটা ডাবল বন্ড ও, একটা পাশের ও। মনে পড়ছে আপনাদের? এই 2টা এস্টারের মধ্যে কোন অক্সিজেনটা রিপ্লেসড হয়েছে তার উপরে ডিপেন্ড করে এই থায়ো এস্টার আসলে 2 প্রকার। সো আমি জাস্ট তোমাদেরকে বেসিক আইডিয়াটা বলে দিচ্ছি, বাকি কাজ তোমাদের রিসার্চ করা, এগুলো বইতে নাই, লাগবেও না আর কি, আমি এমনি জাস্ট মনের আনন্দ দেখাই আর কি। 2টা পসিবিলিটি কি কি হবে? বন্ড সি ডাবল বন্ড ও, বন্ড এস, বন্ড হচ্ছে কি আর। এইটা একটা পসিবিলিটি। আর একটা পসিবিলিটি হচ্ছে কি, মানে এই পাশেরটা ঠিক রেখে কি হবে বলেন তো? উপরে ডাবল বন্ড এস যাবে কারণ ওইটা হবে আর কি। আচ্ছা আমি একটু তাহলে ছোট করে নেই, কপি, এখানে তো জায়গা নাই রে। দাঁড়াও, এটাকে কি বলবো? হ্যাঁ এই মজার গবেষণাগুলো নিজেরা করবা। www.google.com, এটা যদি নিজেরা একটু গবেষণা করে আসতে পারো তাহলে আগামী দিন আমি আরো কিছু বলবো। তোমরা গবেষণা না করলে, গবেষণা এই HSC 27 এর ফাউন্ডেশনে পর্যন্ত করাইছি, ওরা ফাউন্ডেশনে এগুলো শিখে রাখছে। সো ওগুলা তোমরা কতটুকু গবেষণা করতেছো তার উপরে ডিপেন্ড করে আমি কতখানি বলবো। তোমরা তো আমাকে জানো আমি লোকটা খারাপ, এমনি কিছু বলি না। ওকে সো এটা গেল, নিজেরা একটু পড়িও, আর জায়গা পাইতেছি না হয়েছে। তারপরে বলো কিটিন। কিটিনের সংকেত কি হবে? কিটি কিটি বলো, নামটা শুনে কি মনে হচ্ছে বলেন তো? তাহলে নামটা আসছে হচ্ছে ইন যুক্ত কিটোন, ইন যুক্ত কিটোন, এটাকে আমরা বলবো হচ্ছে কিট ইন। সো হয়ে যাবে হচ্ছে কিটিন, ঠিক আছে? তাহলে এটা হবে হচ্ছে তোমার KETENE কিটিন।
তাহলে ভাবেন তো কিটোনের নর্মাল সংকেত কি ছিল, বন্ড সি ডাবল বন্ড ও বন্ড। তাহলে এবার কি হবে, এই যে হাত দুইটা সিগমা বন্ড ছিল না, সিঙ্গেল বন্ড, তাহলে এবার কি করা লাগবে বুঝছেন তো, কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ডেড আছে ঠিক আছে, আর বাকি দুইটা হাত যেটা এইভাবে লিখতাম আমরা, ওই দুইটা হাত সিগমা বন্ড ছিল, এখন দুইটা হাতে কি হয়ে যাচ্ছে বুঝছেন তো, একটা পাই বন্ড ফর্ম করছে, তার মানে ডাবল বন্ড হয়ে যাবে। তোমরা বোঝো নাই আমার কথা? দ্যাটস হোয়াট ই কল কিটিন। আচ্ছা তাহলে এটার সংকেতটা কেমন হবে, এটার সংকেতটা হবে হচ্ছে ডাবল বন্ড CO, এবার এইরকম, মানে আলাদা করে লিখলে ওটা কিটোন, একসাথে লিখে দিলে এটা কিটিন। তাহলে এটার সংকেতটা ডাবল বন্ড সি ডাবল বন্ড ও। ডাইকিটোন কি হবে বলো, ডাইকিটোন কাকে বলে? ডাইকিটোন সিম্পলি দুইটা কিটোন পাশাপাশি, দুইটা কিটোন গায়ে গায়ে লাগানো থাকবে, তাকে বলে ডাইকিটোন। তাহলে সংকেতটা দেখতে কেমন হবে, বন্ড CO তারপরে কি বন্ড CO, এই তো হয়ে গেল, সহজ। তাহলে এটার গাঠনিক সংকেত কেমন হবে, এটার গাঠনিক সংকেত হবে হচ্ছে এই বস্তু সাথে আবার আরো একটা বস্তু, একেবারে গায়ে গায়ে দুইটা, বুঝলি বাবা? বোঝে না, এই তো মজার। আচ্ছা ডাই ইন কেমন হবে বলেন তো, ডাই ইন যদি বলি, দুইটা দ্বিবন্ধ মানে নর্মাল যে ইনটা, নর্মাল ইনের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, সি ডাবল বন্ড সি ছিল, এখন ডাই ইন মানে পাশাপাশি দুইটা এই ডাবল বন্ড থাকবে, তার মানে এই কার্বনের এই পাশেও আবার একই কাহিনী হবে। তোমরা কি বোঝো নাই আমার কথা? ওই বেটা যা। আচ্ছা তাহলে এখানে আবার কি হবে, এই কার্বনের দুই হাত যার সাথে মন চায় করবে, বাট ওই দুই হাতে কিন্তু আবার কার্বন থাকা লাগবে। তোমরা কি বুঝছো আমার কথা? এই পাশে কিন্তু আবার কার্বন থাকা লাগবে, সো এটাকে একটু ঠিক মতো লিখে দেই, এই যে এখানে কার্বন থাকা লাগবে, এই কার্বনের হাত দুইটা কি হবে, ওই দুইটা যা মন চায় করুক, কোনো সমস্যা নেই। যদি এমন হইতো যে এই পাশে একটা ডাবল বন্ড, এরকম যৌগ আছে এই পাশেও ডাবল বন্ড, তখন তার নাম কি দিতাম বলেন তো? ট্রাই ইন। বুঝেছ? বোঝে না? ওকে, তোমরা কি ওই মিমটা দেখেছো, আই অ্যাম ডাইন, আর একজন বলতেছে আই অ্যাম ট্রাইন, দেখো নাই? দেখি নাই তাহলে দেখলেও মনে হয় বুঝি নাই, এটা হচ্ছে আসল খাঁটি কথা, যে আমরা এত বিজ্ঞানে কাঁচা, বৈজ্ঞানিক মিম দেখলেও বুঝি না। আরে ভাই দেখি নাই, দেখ হ্যাঁ কেমনে লাগে, এই যে আই অ্যাম ডাইন মিম, এটা দিলেই তো পাওয়া যায়, এই যে বিখ্যাত একটা মিম। দাঁড়া এটা না, কই জানি, এই যে দেখো কি বলতেছে, এটা ডাইন যৌগ কি হইছে, তাকায় দেখেন তো, এটা কি ডাইন যৌগ হইছে? এটা কিন্তু হয় নাই, মিমের কারণে মিম বানাইছে, এটা মিম হয় নাই। হ্যাঁ এগুলো বললে আবার পাবলিকে মাইন্ড করে আর কি, হ্যাঁ পাবলিকে চায় খালি একটু হাহা দিতে, কিরে ওই মিমটা কই, একজন পানির মধ্যে ডুবে যাচ্ছে, এই যে এই যে এই যে এই যে দেখো, এইটা কিছুটা তোমরা কি বুঝতেছো, কি জানি বুঝতেছো কি, পানির মধ্যে ডুবে যাচ্ছে ওই মিমটা আছে দেখিস, এই যে দেখেন এটা ঠিক আছে। শ্বেতাব চন্দ্রের মিমটা একটু ডাউনলোড করে আমাকে দিও তো, নারায়ণিয়া, এই যে এ হচ্ছে পানির মধ্যে ডুবে যাচ্ছে, হ্যাঁ সো ডাইন এরাও তো কি আবল তাবল লেখছে আল্লাহ জানে। এটা দেখেন তো পাশাপাশি কয়টা ডাবল বন্ড আছে, দুইটা, সরি তিনটা, এই জন্য এটা হচ্ছে আই এম ট্রাইন, ও বলতেছে আমি চেষ্টা করতেছি তোমার উঠানোর, আর আমি হচ্ছে ডাইন আর কি। আচ্ছা ডাইন স্ট্রাকচার, এটা কি কি জিনিস ভাই? এই যে এইটা হচ্ছে আসলে সংকেত, এই যে কার্বন পাশাপাশি, বুঝেছো? এই যে পরে যেটা দিছে এইটা অ্যাকচুয়ালি এটাও ডাইনের মধ্যে পড়ে, নামকরণের সময় আমরা বলি যে এগুলো ডাইন, বাট আসলে ডাইন যে কার্যকরী মূলকটা সেটা সংকেতটা আসলে এটা, তোর আমার কথা বোঝাস নাই। কোন একটা যৌগের মধ্যে দুইটা ইন থাকলেই ওর নামের শেষে আসবে ডাই ইন, তিনটা দ্বিবন্ধন থাকলে আসবে ট্রাইন, আমরা তিনটা দ্বিবন্ধন অনেক দূরে দূরে আছে, কোনো সমস্যা নেই, কিন্তু ট্রাইন যে ধরনের কার্যকরী মূলক ওইটা হওয়ার জন্য পাশাপাশি তিন কার্বনে হওয়াটা জরুরি। এখন তাহলে তোমরা বুঝতে পারতেছো একটা জিনিস, যদি ডাই ইন ট্রাই ইন নামক যৌগ থেকে থাকে তার মানে নিশ্চয়ই আপনাদের বুঝতে পারার কথা যে ডাই আইন ট্রাই আইন বলে একটা ব্যাপার নিশ্চয়ই থাকবে,
হ্যাঁ হ্যাঁ তাইলে বলো তো ডাইন মানে কেমন ছিল? এই যে কার্বনের দুই পাশে দুইটা হাত, এটাকে আমরা কি বলতেছিলাম? ডাইন। তাহলে ট্রাইন হলে কি হবে? একই কার্বনের দুই পাশে কি হবে? তিনটা করে হাত হবে। এটা তো সম্ভব না, না। এটা তো সম্ভব না। এটা তো হবেই না। কার্বনের 6 জন। তোদের সাথে একটু মজা করতে গেলাম, দড়ি ফেললি। এই গাধা, ডাইন ট্রাইন তো হবে, কিন্তু ডাই আইন ট্রাই আইন এগুলো হবে না, কার্যকরী মূলক হিসাবে হবে না। অর্থাৎ এই যে একই কার্বনের দুই পাশে দুইটা ত্রিবন্ধন থাকতে পারবে না, কিন্তু এমন হইতে পারে যৌগের এক মাথায় আছে একটা ত্রিবন্ধন আর এক মাথায় আছে একটা ত্রিবন্ধন, মাথায় না থাকুক, মাঝখানে এক কার্বন গ্যাপ দিয়ে আছে। বুঝছিস কি আমার কথা? জি ভাইয়া। ওকে, আর রাখলাম না, আমি জাস্ট গ্যাপ রাখছি এই কারণে যে দেখো তোমাদের বইতেও এতগুলো নিয়ে আলোচনা নাই। হ্যাঁ, আমি বলছি আমার মন ভালো থাকলে আগামী দিন আরও দেখাইতে পারি, মানে এখানে পসিবিলিটিস আর লিটারালি এন্ডলেস। বুঝছো? অনেক ধরনের মূলক হইতে পারে। যেমন ধরো তোমাদের বইতে একটা কার্যকরী মূলক দেখানো আছে, ফাউল টু দি পাওয়ার ফাউল একটা আইডিয়া, জিনিসটা হচ্ছে ফেনোলিক মূলক। ফেনোলিক মূলককে কি দেখাইছে শুনবা? আরে খোদা, ফেনোলিক মূলক বা ফেনল বলছে, বেসিক্যালি ফেনল বলছে। ভাইয়া, ফেনল, ফেনল তো নিজে একটা আলাদাই একটা যৌগ, তো হ্যাঁ এবার পুরা ওইটা একটা যৌগ, এটারে বানাইছে কার্যকরী মূলক তোমাকে বইতে। এটা আবার কেমন আচ্ছা, কথা? কার্যকরী মূলকের নাম বলছে হচ্ছে ফেনলিক মূলক। আননেসেসারি টোটালি। ফেনলিক মূলকের সংকেত কি দিছে বলো দেখি? ও বন্ড, এই যে নিচে একটা বাজারের ব্যাগ, মানে বেনজিন আর কি। তোমরা কি বুঝেছো আমি কি বুঝাইছি? বোঝে না। এই যে এইটারে বলছে হচ্ছে ফেনলিক মূলক, মানে টোটালি পিওরলি আননেসেসারি। এটাকে বলে কি জানো? এটারে বলে বেসিক্যালি হচ্ছে ফিনক্সাইড মূলক। ফিনাইলের সাথে অক্সিজেন আছে না, এই জন্য বলে ফিনক্সাইড মূলক। তোরা মনে বুঝোস না আমি কি বলছি? হ্যাঁ বুঝছি। এই আর কি, মানে এই আবল তাবল এই ঘোড়ার ডিমগুলো আছে আর কি তোমাদের বইতে, একটু দেখো চক্ষু মেলিয়ে। আমার ভালো লাগে না এসব নিয়ে কথা কইতে। চলো, আচ্ছা, সো এর বাইরে আরও অনেক তামাশা আছে, তামাশা আস্তে আস্তে পড়ার সময় দিব। আজকে আমরা এই টপিকটা পড়ি চলে যাব, আমার খুবই টায়ার্ড লাগতেছে, এখন আর মন চাইতেছে না পড়াইতে। বলো অ্যালকেন রে, নতুন টাইপিস্ট তো বড় ফাজিল রে। আচ্ছা, এই ফরম্যাটিং একটু সমস্যা হয়েছে, মাঝখানে বোটকা একটা গ্যাপ রাখি দিয়েছে, ওটা বাদ দে। বলো কি লিখবো আমরা এখানে? অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারিত হলে তাকে কি মূলক বলে বলেন তো? অ্যালকাইল মূলক বলে। তাহলে বলো মিথেন থেকে একটা হাইড্রোজেন যদি আমরা বের করে দেই, তাহলে লিখলাম -H। এখন এইখানে মাইনাস লিখলে কি তোমরা বুঝতেছো এটা বন্ডের মতো দেখা যাচ্ছে? এই জন্য আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিব যে হাইড্রোজেনটাকে বের করে দিচ্ছি। মাইনাস বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে বের করে দেওয়া। সিটাং যেহেতু বুঝতে পারছে, তাহলে সবাই বুঝতে পারছে। সিটাংয়ের সম্মতিটাই আসল। এবার বলো আমাকে তাড়াতাড়ি, প্রোডাক্টে কি পাবো আমরা? প্রোডাক্টে কি পাবো? মিথাইল। প্রোডাক্টে পাবো হচ্ছে আমরা মিথাইল এটাকে লিখতে পারি বন্ড CH3, অথবা এটাকে আমরা কি লিখতে পারি বলেন তো? CH3 বন্ড। দুইভাবে লেখা যায়, মানে তোমরা কি বুঝেছো আমার কথা বন্ধুগণ? এইটাকে আমরা বলি হচ্ছে মিথাইল মূলক। মিথেন থেকে আসছে, তাহলে মিথাইল হবে। এবার বলো ইথেন ছিল, ইথেন থেকে একটা হাইড্রোজেন চলে যাচ্ছে, তাহলে কোন হাইড্রোজেনটা যাবে? এই মাথার নাকি ওই মাথার বলেন তো? ডান সাইডে যে কোনো একটা গেলেই হয়, এই পাশেরটাও যেতে পারে, এই পাশের। আচ্ছা, আমি প্রথমে এই ডান পাশেরটা ফালাচ্ছি, তাহলে কি হবে আমাদের? CH3 বন্ড CH2 বন্ড, তাই না? এখন যদি আমি ওইটাকে না ফেলে দিয়ে যদি এই পাশের হাইড্রোজেনটা ফালাইতাম, তাহলে কি হইতো? CH2 চলে আসতো না? বোঝা না? এই যে দেখো, এই বন্ডটা তখন এই পাশে ফাঁকা হইতো, এই হাতটা খালি হতো এই পাশে, এবং এইখানে আমাদের কি থাকতো? CH2 হয়ে যেত। আর ওই মাথায় কি থাকতো? CH3 থাকতো। একটু তাকায় দেখেন তো ভালো করে, এই দুইটা জিনিস কি একই নাকি আলাদা? একই। একই জিনিস, আমি জাস্ট উল্টা করে লিখছি। সো এই দুইটাকে আমরা বলবো হচ্ছে ইথাইল মূলক। সো তাহলে আমি একটু নামগুলো লিখে আসি, আপনারা যেন একটু ভালো করে শিখতে পারেন। এইটাকে আমরা বলি মিথেন থেকে আসছে। মিথেনের বানান জানো তো? METHANE। মিথেন থেকে নামটা হবে কি? METHYL, মিথাইল র্যাডিক্যাল, সংক্ষেপে র্যাড লিখলাম। তাহলে এটার নাম ছিল ইথেন, তাহলে ETHANE, সেখান থেকে নামটা কি হবে? ইথাইল র্যাডিক্যাল, ETHYL, র্যাড লিখলাম। আচ্ছা, তাহলে এবার প্রোপেন থেকে একটা হাইড্রোজেন ফালাই দেন, বলেন বাম পাশেরটা ফালাবো না ডান পাশেরটা? তাড়াতাড়ি। এবার পসিবিলিটি কয়টা? প্রথমবার পসিবিলিটি কয়টা ছিল? মিথেন থেকে হাইড্রোজেন ফালানোর পসিবিলিটি কয়টা ছিল বলো তো? একটাই, কার্বনই তো একটা। আচ্ছা, ও সবগুলো হাইড্রোজেন তো পারফেক্টলি আইডেন্টিক্যাল, বোঝা নাই? যে কোনোটা ফালাইলে একই জিনিসই থাকতেছে আলটিমেটলি।
এখন ইথেনের ক্ষেত্রে কোন হাইড্রোজেন মানে যে কোনো একটা হাইড্রোজেন ফালাইতে হবে, পসিবিলিটি কয়টা তৈরি হয়েছিল? 2টা। তোমরা কি টের পাচ্ছ এবার পসিবিলিটি কয়টা? 3টা। there are 3 পসিবিলিটিস যে আমি যে কোনো একটা হাইড্রোজেন যে ফালাইতে পারবো। বলছে একটি হাইড্রোজেন অপসারিত হইলে, তাহলে কোন হাইড্রোজেন ফালাইতে পারবো আমরা আসলে জানি না। প্রথম হাইড্রোজেন ফালাচ্ছি, আচ্ছা প্রথম না, ডান পাশেরটা ফালাই আগে। তাহলে কি হচ্ছে এখানে আমাদের CH3 এরকম আর কি একটা ব্যাপার থাকবে, একটু দেখো CH3, তারপরে এখানে কি হবে CH3, তারপরে কি থাকবে CH2, এই বস্তুটা হবে, ঠিক কিনা বলো? Okay. স্মুথ হবে ভাই বলছে। দুঃখিত, বয়সের কারণে এই ভুলগুলো হয়, এগুলো বয়সের দোষ। এই যে তাহলে এইটা একটা হইতে পারে পসিবিলিটি। অ্যানাদার পসিবিলিটি ইজ আমি ওই পাশ থেকে ফালাই, আচ্ছা এই মাথায় লিখি, এই পাশ থেকে হাইড্রোজেন ফালাইছি ধরো, তাহলে এইখানে 3টা ওই পাশে যাবে, 2টা এই পাশে আসবে। তোমরা কি বোঝেছো? একই জিনিসই হয়েছে, আশা করি বোঝেছো। এইবার আর একটা কাণ্ড করা যায়, কি কাণ্ড বলেন তো? মাঝখান থেকে যদি আমরা হাইড্রোজেনটাকে ফালাই দিই, যদি ফালাই দিই, কারণ সংজ্ঞায় আমাকে কি বলছিল, একটা হাইড্রোজেন ফালাইলেই হবে, তাই না? আমাদের মহামান্য বই কিতাবে লেখা আছে আর কি, বই কিতাব নিয়ে কোনো কথা বলবা না, আমাদের শরৎদেও গুরুজং কিম জং অং। হ্যাঁ আচ্ছা, এই যে তাহলে এই মাঝখানে হাইড্রোজেনটা ফালাই দিলাম, তাহলে তখন মূলকটা হবে এইরকম। এই যে কিম জং উনের মতো একটা চেহারা তৈরি হয়েছে, তোমরা একটু দেখে বলো তো, এই স্ট্রাকচার এটা পারফেক্টলি একই, এইটা আর এইটা একই, বুঝতেছেন আমার কথা? হ্যাঁ। এইবার বলেন এইখানে যে 3টা স্ট্রাকচার আমি লিখছি ক খ, আচ্ছা A B C, এই 3টা কি একই? না, একই মাঝেরটা আলাদা। কোনটা কোনটা একই বলেন? A and C, মাঝেরটা স্মুথটা। A B একই, C আলাদা। A আর B একই? ইমন কি বললি এটা? A C আলাদা। ইমনের ঘিলু টাইট দেওয়ার জন্য দেখ আমি স্ক্রু ড্রাইভার নিয়ে বসে আছি, আগে মাথা এটাতে বাড়ি দিব, ধুপুস ধুপুস। এই গাধারা, কোনটা কোনটা একই তাড়াতাড়ি বল। A আর C স্ট্রাকচার একই, একই জিনিসই বোঝায়, কিন্তু B জিনিসটা তো আলাদা। সো বেসিক্যালি আপনারা কি টের পাচ্ছেন আমাদের বইয়ের লেখা এই সংজ্ঞাটা ভুল? হ্যাঁ, ভুল। বলেন কি হবে, এডিট করেন। আসলে কোনটা মনে হয় প্রোপাইল মূলক? প্রোপেন থেকে আসছে, সো প্রোপেন থেকে আসলে নাম কি হবে? প্রোপাইল মূলক, তাই না? তাহলে এটা হচ্ছে প্রোপেন, PROPANE। বলেন তো প্রোপাইল মূলক কোনটা বলে মনে হয়, AC নাকি B? A আর C হচ্ছে প্রোপাইল মূলক। তাহলে এইটাকে আমি লিখি প্রোপাইল র্যাড। একইভাবে এই মাথারটাও, ওহো সরি, এই মাথারটাও হচ্ছে আমাদের প্রোপাইল রেডিক্যাল। এইটা আসলে প্রোপাইল রেডিক্যাল না, এটা প্রোপাইল রেডিক্যাল না। তাহলে বলেন তো আমাদের ডেফিনেশনটা একটু এডিট করা উচিত, কিভাবে লিখবো বলেন? ক্রান্তীয় কার্বন হাইড্রোজেন করতে হবে। প্রান্তের কার্বন চলে যেতে হবে। এই কথাটা আমাদের বইতে কেন জানি লেখে না, তাদের লিখতে মনে হয় কষ্ট হয় নাকি জ্ঞানের অভাব, আমি বুঝি না। ক্লাস 9-এর একটা বাচ্চা, হ্যাঁ আমাদের কলেজে যখন এই টপিকটা ফার্স্ট হয়, তখন আমাদের স্যার যখন ফার্স্ট, তখন স্যার পড়ানোর সময় এটা বলছিল যে এক প্রান্তের কার্বন থেকে হাইড্রোজেন সরাতে হবে, কিন্তু আমি যখন বললাম যে বইতে তো জিনিসটা বলে নেই, স্যার বললে যে বইতে ভুল নেই, ওটা মানে বুঝে নিতে হবে, এরকম টাইপ কিছু একটা বল। তো স্যার কিন্তু পড়ানোর সময় ঠিক পড়াইছে, কিন্তু বইয়ের কিছু একটা বললে ওই বই লেখা হইলে একবার ওটা নিয়ে কথা বলতে হয় না। আসো বইকে কি করবা, ওম পূজা পূজা, আসো। অ্যালকেন থেকে একটি কি অপসারিত হলে বলেন? প্রান্তীয়। এই জিনিসগুলা কি জানিস, কলোনিয়াল কতগুলা ফিয়ার আমাদের মনের মধ্যে ঢুকানো আছে, বোঝো নাই? কলোনিয়াল মানে যখন কলোনিয়ালিজমের সময় ছিলাম আমরা, তখন আমাদের মনের মধ্যে ব্রিটিশরা এই ভুলটা ঢুকাইছে, ইউ আর দ্য স্লেভ, হ্যাঁ, ইউ শুড নট বি সেইং এনিথিং এগেইনস্ট দ্য বুক। এনিওয়ে আসেন, ব্যাপার না। শোন, তোরা কোন বয়সে ছিলি যখন আমি শিখতে প্রথম ক্লাস নেই? 9-এ ছিলি নাকি 10-এ ছিলি? তোদের কি মনে পড়ে আমারে কত বলাবেন, কত গালিগালাজ করতো? আমি যে বলছিলাম যে অ্যাভোগাড্রো সংখ্যার মান 6.022, তোরা ক্লাস 9-এর ক্লাসে আমি কত গালি খাইছি। ওই কমেন্টে লিখতো আপনা বেশা জানান বয়াত লাকা লাকা সা 6.02 ধারা। সেই গাধারা এখন কোথায় গেছে? হারায় না গেছে না? সে বইয়ের পরিবর্তনটা আসছে কেন?
তুই একটা মানুষের খুঁজে বের করে দেখা তো হু স্পোক অ্যাবাউট দ্যাট থিং এক্সেপ্ট মি। আমি বহু খুঁজছি যে আপনি কি এটা নিয়ে কথা বলছিলেন, তো কোনো একভাবে আমার চেঁচামেচি গেছে, তাদের কর্ণকুহরে আল্লাহ চাইছে তাই, এ আল্লাহর চাওয়া ছাড়া হয় না, হয়েছে আলহামদুলিল্লাহ। সো ব্যাপারটা এরকম, ইউ মাস্ট টক, ইউ ডোন্ট নো ওয়েন ইউর প্রেয়ার্স উইল বি অ্যাকসেপ্টেড। হ্যাঁ, সো কথা বলতে হবে। তোমাদের স্যারের ওই ধ্যান ধারণায় থেকো না, স্যারকে সম্মান জানাচ্ছেও না, নিজের ধারণা ঠিক আছে কিন্তু উনি তোমাকে পরিবর্তন করাটা শিখাচ্ছে না, ঠিক আছে? তোমার আমি জ্ঞান কতটুকু দিতে পারবো, তোমার মধ্যে পরিবর্তনের যদি আমি একটা ফিলসফি ঢুকাই দিতে পারি দেন এটা কাজে লাগবে আর কি। ওকে চলেন, এই যে তুমি দেখতেছো না নোবেল প্রাইজ পাচ্ছে, আইনস্টাইনের সব থিওরি চুরমার করে ভেঙে দিচ্ছে এক এক করে, তাইলে এই লোকগুলা কিভাবে হয়? এই লোকগুলারও যদি ধ্যান ধারণা ওইরকম থাকতো, না না থাক বইতে আছে, বই পূজার বস্তু, পূজার প্রতিমা, তাইলে ওই কনসেপ্টের লোকজন নোবেল প্রাইজ পায় না, ওই কনসেপ্টের লোকজন বিজ্ঞানী হয় না। কোন কনসেপ্টের লোকজন হয়? যারা নতুনে বিশ্বাস করে। যদি যুক্তির নিরিখে না টেকে আর ফালা দেয় বেটা, ফালাই দে ডরে। চলেন, সো এই মূলকটার নাম কি সেটা একটু আমি বলে রাখি। এই মূলকটার নাম হচ্ছে কি ইমন চন্দ্র? আইসোপ্রোপাইল রেডিক্যাল। তোমরা কি বুঝতেছো ইমনের কি কষ্ট হচ্ছে এভাবে ক্লাস করতে? সবই পারে কিন্তু বলতে পারতেছে না, কারণ ক্লাস শেষে ওকে কিলায় মারি ফেলা হবে যদি আমি বলার আগে বলে দেয়। আইসোপ্রোপাইল রেডিক্যাল, এটাকে কেন আইসোপ্রোপাইল বলে এটা ইমন জানে, চাইলে রাতের বেলা ইনবক্স করে ওকে 20 টাকা বিকাশে পাঠাবো, বলে দিবে, অথবা ধৈর্য ধরতে হবে, 2-1 ক্লাস পরে জানতে পারবো আর কি ইনশাল্লাহ, আগামী ক্লাসে আর কি। এনিওয়ে, তাহলে এখানে কি বুঝছেন আপনারা? বলেন তো কয় জায়গা থেকে হাইড্রোজেন সরার প্রবাবিলিটি আছে একটু ভাবেন, এইটা দিয়ে বলেন। 3 জায়গা থেকে। কেউ বুঝে না। মাঝে দুটোও সেম, যে কোনো একটা থেকে নেওয়া হয়। হ্যাঁ, এইটা একটা মজার ব্যাপার। এই কোণা থেকে হাইড্রোজেন গেলে যে মূলকটা হবে, এই কোণা থেকে হাইড্রোজেন গেলেও কি হবে বলেন তো? একই মূলকই হবে না? বুঝছস? আচ্ছা, আর একটা পসিবিলিটি হচ্ছে যদি এইখান থেকে হাইড্রোজেন যায় তাহলে একটা নতুন মূলক হবে, অথবা এইখান থেকে হাইড্রোজেন গেলে যে মূলক হবে, আপনারা কি বুঝতেছেন? এইখান গেলে থেকে হাইড্রোজেন গেলে একই মূলকই হবে। তাহলে এইখানে আসলে পসিবিলিটি 3টাও না, পসিবিলিটি আসলে কয়টা? 2টা। বুঝেছ? আর এইখানেও আসলে পসিবিলিটি 2টাই, এইখানেও 2টাই ছিল। তার কারণটা হচ্ছে আমি কি বলছি, এ আর সি স্ট্রাকচার তো সেম, সো ওইটা একটা পসিবিলিটি, আর বি হচ্ছে আর একটা নতুন স্ট্রাকচার। বুঝছেন? সো আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, এই কোণা থেকে যখন হাইড্রোজেন চলে যাবে, ওইটা আমি আর লিখতেছি না, ওইটার ওই মূলকটার নাম আমরা কি বলবো? এই কোণা বা ওই কোণা থেকে গেলে, প্রান্তীয় হাইড্রোজেন গেলে বিউটাইল মূলক, বিউটেন থেকে আসতেছে বলে বিউটাইল মূলক, বিউটিওয়াইএল। এবার একটু জাস্ট জেনে রাখি আমরা, যদি এই মাছ দূর এইখান থেকে হাইড্রোজেনটা যাইতো, অর্থাৎ যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, যদি হইতো এটা ধরো নাই, তাহলে এখানে আছে হচ্ছে CH2 বন্ড দিয়ে, তাহলে এখানে কি থাকবে? CH3। একটু বলেন তো এই মূলকটার নাম কি হইতে পারে? হোয়াট ডু ইউ থিঙ্ক? এটার নাম হচ্ছে আইসোবিউটাইল রেডিক্যাল। এই আইসো নেমিং এর স্টাইল আগামী দিন শিখবো আমরা ইনশাল্লাহ, পারবো বলে মনে হচ্ছে না, আজকেই তো বেশি টানতে পারলাম না, আস্তে আস্তে কথা বলছি। সো যাই হোক, এটাকে বলে আইসোবিউটাইল রেডিক্যাল। এগুলো যখন আইসো নেমিং শিখাবো তখন বুঝবো আর কি, আপাতত দেখে রাখো। সো আমাকে একটু তাড়াতাড়ি বলেন, পেন্টেন থেকে কয় জায়গা থেকে হাইড্রোজেন সরে যায় নতুন মূলক তৈরি হওয়ার প্রবাবিলিটি আছে? 3 জায়গা। 3 জায়গা। প্রান্তীয় 2টা, এপাশে 2টা, মাঝে প্রান্তীয় 2টা, সাবাস। এই কোণা থেকে সরে যাওয়া যে কথা, এই কোণা থেকে সরে যাওয়া একই কথা। সেকেন্ড পসিবিলিটি। থার্ড পসিবিলিটি কোনটা বলেন তো? মাঝখানে। সো দেয়ার 3 পসিবিলিটিস। এই 2 মাথা থেকে গ্রিন 2টা টিক, যেটা এই 2টার যে কোনো একটা থেকে হাইড্রোজেন সরে গেলে তাকে আমরা বলবো পেন্টাইল মূলক। যদি এখান থেকে চলে যায় তাকে কি বলবো বলো তো? এখান থেকে অথবা এখান থেকে, তাকে বলে আইসোপেন্টাইল মূলক। কেউ বোঝা না? বেসিক্যালি এখান থেকে গেলে ওইটাও আইসোপেন্টাইল, বাট মানে এই আইসোনীয় নেমিংগুলা সেকেলে, এটা দিয়ে সবগুলোর নেমিং হয় না, বুঝেছো? সো বেসিক্যালি এই যে মাঝখানের যে কোনো একটা থেকে হাইড্রোজেন গেলেই তাকে বলা হচ্ছে আইসোপেন্টাইল মূলক। এই জন্যই তো আইসোনীয় নেমিং এখন অবসোলিট, ব্যাকডেটেড, ওইটার ইউজ করা হয় না। তার কারণটা হচ্ছে এটা দিয়ে সব ধরনের যৌগের নামকরণ করা যায় না। বুঝিছো বাবারা? ওকে, সো অ্যালকাইল মূলক গেল। অ্যালকাইল মূলকের ক্ষেত্রে তাহলে বইয়ের এই ডেফিনেশনটা একটু চেঞ্জ হবে। আর অ্যালকাইল মূলককে আর বন্ড অথবা বন্ড আর দিয়ে প্রকাশ করে। আর দিয়ে কেন লেখে বুঝো তো? আর কেন দেয়? জৈব রসায়নের সবচেয়ে পরিচিত মূলক হবে হচ্ছে এই অ্যালকাইল মূলক তোমার। সো মূলকের ইংরেজি কি? র্যাডিক্যাল। সো অ্যালকাইল মূলক বলতে আমরা মূলক বুঝে নেই, মানে মূলক বলতেই জৈব রসায়নে দেখা যায় অ্যালকাইল মূলক বোঝায়, এই জন্য আর দিয়ে অ্যালকাইল র্যাডিক্যাল বোঝায় আর কি। আশা করি বোঝেছো। বড় হয়ে দেখবা যে আর হইলে
অ্যালকাইল র্যাডিক্যালই শুধু না, কার্বনযুক্ত যে কোনো মূলক সেটা অ্যালকিনাইল হইলেও তাকে বলে কি আর, মানে আর লেখা মানেই দেখবা যে বুঝাইতেছে ভাই যে কার্বনওয়ালা একটা মূলক আছে আর কি। আচ্ছা অ্যালকাইল মূলক নিয়ে কথাবার্তা হয়ে গেছে, আর কি দিব? অ্যালকিনাইল মূলক, রে আবার ফরম্যাটিংয়ে ঝামেলা করছে, সরি। অ্যালকিন থেকে একটি, এই যে দেখেন এবার এডিট করছে না, বোঝা না? ওকে, হ্যাঁ ভাইয়া। আগের বার কিন্তু প্রান্তীয় হাইড্রোজেন বলা ছিল না, ওটা তোমরা নিজেরা আবিষ্কার করছো তাই আমি এখানে লাগাইছি, ঠিক আছে? আর এইবার কিন্তু আমাদের এডিটর টাইপিস্ট নিজে এডিট করে দিয়েছে যে এটা আসলে এখানে একটা কথা হবে। অ্যালকিন থেকে একটি প্রান্তীয় হাইড্রোজেন পরমাণুকে অপসারিত করলে যে মূলক সৃষ্টি হয় তাকে অ্যালকিনাইল মূলক বলে। তাহলে দেখেন আপনাদের কাছে অ্যালকিন প্রথমটাকে ইথিন, এটার আরেকটা নাম ইথিলিন তোমরা জানো। তাহলে এইটার কোন হাইড্রোজেন অপসারিত করব? বাম পাশের হাইড্রোজেন নাকি ডান পাশের বলেন? ঠিক আছে, আপনারা বলছেন তাই করছি। তাহলে প্রথমটা আমি ডানের থেকে সরাচ্ছি, তাহলে CH2 ডাবল বন্ড CH বন্ড হবে। বাহ, আর একটা পসিবিলিটি ছিল হচ্ছে বন্ড CH ডাবল বন্ড CH2, বলো বলো, দুইটা কি একই স্ট্রাকচার না আলটিমেটলি? একই। তো একই, ওইটার নাম হচ্ছে ইথিনাইল মূলক, বা এর আরেকটা নাম হচ্ছে ভিনাইল মূলক। এই নামটা একটু শিখে রাখো, তোমরা নাম শুনছো মনে হয় পলিভিনাইল ক্লোরাইড, শুনছো? এইটাই সেই ভিনাইল মূলক আর কি, কাজে লাগবে। যেদিন কাজে লাগবে সেদিন আর দেখবা যে তোমাদের মনে পড়তেছে না, কেমন পাগলের মতো করবা, কোনোদিন শুনি নেই না, জীবনে শুনি নেই, এটা কি যে ভান করো তোমরা। আচ্ছা এবার বলো তো, এইখান থেকে আমার পসিবিলিটি কোথা কোথা থেকে হাইড্রোজেন যাওয়ার বলেন? এইখান থেকে হাইড্রোজেন যদি যায় তখন যে মূলকটা হবে সেটা একটু আমি লিখে ফেলি। এইখান থেকে যদি হাইড্রোজেন যায় তাহলে কি হলো? বন্ড CH CH ডাবল বন্ড ডাবল বন্ড CH বন্ড CH3, অথবা আরেকটা পসিবিলিটি হচ্ছে কি বলেন তো, মাঝখান থেকে হাইড্রোজেন যাওয়ার। তাহলে এখানে কি হবে? আমাদের লেখা লাগবে CH2 ডাবল বন্ড C, এখানে হাত গেছে, এখানে হচ্ছে CH3। তোমরা কি বোঝাছো এইটা? অথবা আরো একটা পসিবিলিটি আছে, বাহ, ডান প্রান্তীয় তাহলে কি লিখবো? CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড। তোমরা কি বুঝতেছো এর কোনোটা কি একই স্ট্রাকচার নাকি আলাদা আলাদা যৌগ মিন করে, যৌগ মানে মূলক মিন করে? প্রত্যেকটাই আলাদা। এখন বলো তো বইয়ের এই সংজ্ঞা অনুযায়ী আসলে কি মনে হয় অ্যালকিনাইল মূলক কোনটাকে বলবো? প্রথমটা মানে প্রোপিনাইল মূলক যেটাকে আমরা বলবো, প্রথমটাকে বলবো, দ্বিতীয়টাকে নাকি লাস্টেরটাকে? প্রথম আর লাস্ট। প্রথম আর লাস্ট কি একই? তা তো একই না। ও আচ্ছা, সিডাং করতেছে ওই বইয়ের ওই কনসেপ্ট অনুযায়ী। বইতেও কিন্তু এই প্রান্তীয় কথা ঠিকমতো বলছে কিনা আমি জানি না, বলে নাই মনে হয় আর কি। এবার শোনো মজার কথা, আসলে এখানে তোমরা কি বুঝতেছো ডেফিনেশন এত ফল্টি বইয়ের, এখানে আরও একটা পয়েন্ট মিসিং। মানে তুমি যদি বলো, মানে প্রথম কথা অ্যালকাইল মূলককে ডিফাইন করার জন্য প্রান্তীয় কথাটা বলাটা জরুরি, এটা তোমাদের কলেজের স্যার বলুক বা না বলুক তোমার বোঝা উচিত যে দ্যাট শুড বি দ্য টেক্সট বুক ডেফিনেশন, ঠিক আছে? এবার অ্যালকিনাইল মূলক ডিফাইন করার জন্য তোমরা কি বুঝতেছো এখানে আসলে শুধু প্রান্তীয় হাইড্রোজেন পরমাণু বললেই হবে না, এখানে আরেকটা ব্যাপার জড়িত। কার্যকরী হাইড্রোজেন প্রান্তীয় কার্যকরী মূলক হাইড্রোজেন মুভ করবে। আচ্ছা একটু শোনা নাও, এই যৌগটা দিয়ে ভালো করে বোঝানো যাবে। এই হাইড্রোজেনগুলোকে আমরা বলতে পারি অসম্পৃক্ত হাইড্রোজেন। মানে অসম্পৃক্ত হাইড্রোজেন বলে আসলে কিছু নাই, বাট অসম্পৃক্ত হাইড্রোজেন বলতে কি বুঝাচ্ছি? এই কার্বনটা আসলে অসম্পৃক্ত কার্বন, এইটা অসম্পৃক্ত, কিন্তু এইটাও কিন্তু অসম্পৃক্ত, বুঝছিস তো? এইটা অসম্পৃক্ত, এটা অসম্পৃক্ত, তবে এটা আবার প্রান্তীয় অসম্পৃক্ত। এরা বোঝা না কেউ, এই এইটা কিন্তু প্রান্তীয় তবে অসম্পৃক্ত নয়। এখন নিয়মটা হচ্ছে আসলে অসম্পৃক্ত হাইড্রোজেন সরে যেতে হবে, তখন যে মূলক হবে তাকে বলে অ্যালকিনাইল মূলক। এই রে বোঝা না, বুঝছি ভাইয়া। এডিট বলেন। অ্যালকিন থেকে একটি প্রান্তীয় কি বলেন তো? অসম্পৃক্ত হাইড্রোজেন পরমাণুকে অপসারিত করলে যে মূলক সৃষ্টি হয় তাকে অ্যালকিনাইল মূলক বলে। এই যে ফাঁকা স্থানগুলো আমাদের টাইপিস্ট ভুল করে রেখেছে, কি মেধাবী টাইপিস্ট দেখছো, কেমনে কেমনে অ্যাক্সিডেন্টালি ওইখানেই ফাঁকাটা রাখছে। ওয়াও, আপনি বলছেন এটা করে না আমি বলতে পারি, হ্যাঁ বল, আমার বলা লাগলে তো আমি লিখেই দিতাম। আর নাকি আপনি নিজেই টাইপ করছেন? তা তো জানি না বাবা। আসো এখন ঘটনা হচ্ছে, তাহলে তোমরা খুশি তো? বুঝছো আইডিয়াটা?
অনেক অ্যালকিন থেকে tough। অ্যালকিন থেকে প্রান্তীয় অসম্পৃক্ত হাইড্রোজেন চলে যেতে হবে, তাইলে যে মূলকটা তৈরি হবে তাকে আমরা বলবো অ্যালকিনাইল মূলক। তাহলে এই মূলকটার নাম আমাদের এখন কি দাঁড়াবে? এই যে এই মূলকটা, এটার নাম দাঁড়াবে কি বলেন তো? প্রোপিনাইল র্যাডিক্যাল। ওকে, এখন তোমরা আমি বলি না যে কেন আমাদের সিলেবাস ডিজাইন করে বাচ্চাদেরকে চিন্তা করার ক্ষমতা ধ্বংস করে দিছে। দেখ ভাই, আমি চাইলে না আসলে এই শূন্যস্থানগুলো ফাঁকা করে ইচ্ছা করে আমি নিয়েছি, তোরা বুঝতেই পারতেছিস। এটা এত কাকতালীয় ঘটনা না। এখানে আসলে আপনাদেরকে নিজেরকে আবিষ্কার করানোর চেষ্টা করতেছে যে আসলে ইট হ্যাড মাল্টিপল পসিবিলিটিস, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু ডিফাইন ইট ভেরি প্রেসাইজলি। ধর এই তোদের কারো ছোট বাগনা বাগনি আছে, পিচ্ছি চ্যাংড়া আজকে ভাইয়া আছে আচ্ছা, ইমনেরটার কথা আমরা না বলি প্লিজ, ইমনকে বাদ দেই। অন্য আর কারো থাকলে নাম বলো। আছে আছে, আচ্ছা। কে? হৃদার আছে। তো হৃদা ভালো ছেলে, গান টান গায়, বাইগনারও গিটার বাজাচ্ছে। এখন গিটার বাইগনারে দিয়ে বাজাচ্ছে না, গিটার বাইগনাকে শিখাচ্ছে। এখন একদিন বাইগনাকে বলছে, তুই রিক্সা করে যে এই কাজটা করিয়া আমার জন্য গিটারের তার কিনে নিয়ে স্ট্রিং ছিঁড়ে ফেলাইছি। এখন বাইগনা বলতেছে রিক্সা কি? ও তখন বলল, 3 চাকাওয়ালা যানবাহনকে রিক্সা বলে যা। ইজ দ্যাট ডেফিনেশন ইনাফ ফর দ্যাট কি টু রিকগনাইজ দ্যাট রিক্সা থিং অ্যাকচুয়ালি? বিকজ নিচে যে একটা ভ্যান ভাড়া করে নিয়ে দেখা গেল পদ্মা সেতুর উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে, ঝামেলা না? So, মানে ওই কথাটা বললে হৃদার কাজ হইতো ইফ ইট হ্যাড নো আদার পসিবিলিটিস এক্সেপ্ট দ্যাট থিং। যদি এমন হইতো যে ওর এলাকায় বা ওর দেশে রিক্সা ছাড়া 3 চাকার কোনো আর যানবাহন নাই, তাহলে তো হইছিলই। কিন্তু এই দেশে তো সিএনজি আছে, ভ্যান আছে, আরও কত মিশুক আছে, ব্যাটারি চালিত রিক্সা আছে, কত কিছু আছে না? সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু ডিফাইন দ্য থিং প্রপারলি ডিপেন্ডিং আপন দ্য পসিবিলিটিস, যে হাউ মেনি পসিবিলিটিস আর পসিবল। সো এইখানে একটু ভাবেন, আপনারা নিজেরা আবিষ্কার করতেছেন। কিন্তু একটা ব্যাপার হচ্ছে আমি লিখে দিলাম, তুই মুখস্থ করলে, সেটা এক ধরনের ব্যাপার। একটা হচ্ছে তুমি নিজের টাক খায় গুতা খায় প্রয়োজনীয়তা বুঝে শিখলা। আমি এইটা চাই যে আপনারা টাক খায় শেখেন। আপনারা একটু ভাবেন তো, এই কথাটা খোলাসা হয় না এখানে, এখন একটা বিশেষ ইস্যু জড়িত আছে, একটা বিশেষ বিষয় বলা হয় না। একটু পসিবিলিটি চিন্তা করেন, আর কি প্যাচ লাগতে পারে এখানে? আমি যদি আরেকটু বড় সুযোগ নেই, তখন তো মাঝখানেও থাকতে পারে। আমি যদি আর একটা যৌগ আপনাদেরকে লিখে দেখাই, ডাবল বন্ডটা মাঝখানে হ্যাঁ, ধরেন একটা যৌগ যদি লিখি CH3CH ডাবল বন্ড CH একটু বড় যৌগ নিলেই এই খেলা হবে। আপাতত যে সাইজের যৌগ নিছো তাতে এই পসিবিলিটি নাই, সেটা হচ্ছে ডাবল বন্ড ভিতরে ঢোকার চান্স নাই। কিন্তু এবার ডাবল বন্ড যদি ভিতরে ঢুকে যায় তাহলে কি হবে? এদের ক্ষেত্রে কি তাহলে এই কি বলে অ্যালকিনাইল মূলক হবে না? হবে। দ্য ফ্যাক্ট ইজ অ্যালকিনাইল মূলক আসে মূলত হচ্ছে কোন ধরনের যৌগ থেকে বলেন তো আমাকে একটু? এই ডাবল বন্ডটা যখন প্রান্তে থাকে, যে কোনো একটা প্রান্তে থাকবে, তোমরা আমার কথা বোঝো নাই বন্ধুগণ? ভাইয়া সো প্রথমেই তোমার বলা উচিত এই টাইপের অ্যালকিনকে কি বলে জানো? এই টাইপের অ্যালকিনের একটা কমন নাম আছে, যেখানে ডাবল বন্ডটা প্রান্তে থাকে, হয় এই প্রান্তে নাহলে ওই প্রান্তে। এদেরকে কি বলে বলেন তো? এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে বিউটিন 2। মানে তোমাদের আমলের ছোটবেলার নিয়মে যদি করি, আসলে নামটা এটা আধুনিক নাম না, হোয়াটএভার হইলো, পরে দেখাচ্ছি নামকরণ। সো এটাকে আমরা বলি বিউটিন 2। আর এই যৌগটাকে কি বলে বলেন তো? এটাকে বলে বিউটিন 1। এখন ঘটনা হইতেছে বন্ধুরা, এই টাইপের যৌগগুলাকে যেখানে প্রান্তে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড পাওয়া যায় তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যালকিন 1 বা অ্যালকাইন 1। মানে যখন প্রান্তে আমার ডাবল বন্ড ট্রিপল বন্ড পাওয়া যায়। কেউ বোঝা না? বুঝতে পারি। সো আসলে প্রথম কথা হচ্ছে ডাবল বা ট্রিপল বন্ডটা প্রান্তে থাকা লাগবে, অর্থাৎ অ্যালকিন 1-এর জন্য অ্যালকিনাইল মূলকটা ডিফাইন্ড। কথা কি বুঝছিস? অ্যালকিনাইল মূলকটা ডিফাইন্ডই হচ্ছে অ্যালকিন 1-এর জন্য, অন্য কারো ক্ষেত্রে আসলে এইভাবে ব্যাপারটা ডিফাইন্ড না। ওকে, সো তাহলে আপনারা একটু বোঝেন ডেফিনেশনটা আসলে কী হওয়া উচিত জানেন? অ্যালকিন বলেন 1, অ্যালকিন 1 থেকে একটি প্রান্তীয় অসম্পৃক্ত হাইড্রোজেন চলে যেতে হবে। অর্থাৎ অ্যালকিন 1 মানে কি? ডাবল বন্ডটা আসলে কোনো একটা কর্নারে আছে, প্রান্তে আছে, এবং যে প্রান্তে আছে ওই প্রান্তের ওই ওই এই এই একটা হাইড্রোজেন সরে যেতে হবে, তখন যে মূলকটা হয় তাকে বলে আসলে অ্যালকিনাইল মূলক। কেউ বোঝা না? যেমন ধরো এটা কি কেন প্রোপিনাইল মূলক হয় নাই? তার কারণটা হচ্ছে দেখো, এটা কি অ্যালকিন 1? ইয়েস, দ্যাট ইজ অ্যালকিন 1।
এইটা কি প্রান্তীয় হাইড্রোজেন সরে গেছে? ইয়েস, প্রান্তীয় হাইড্রোজেন সরে গেছে, তবে প্রান্তীয় অসম্পৃক্ত হাইড্রোজেন সরে নাই, প্রান্তীয় সম্পৃক্ত হাইড্রোজেন সরছে। তোরা বুঝিস না? বুঝছি ভাইয়া, বুঝছি। মজা। ওকে, শোনো বাবা, বইতে এত ফ্যাসগোস কি হবে? কার নাম? এগুলোর আলাদা আলাদা নাম হবে, সেটা শেখানো তো আমার আজকের কাজ না। বাবা শোন, রিদা তার ভাইগনাকে কি বলছিল মনে আছে তোর? রিক্সা করে যে, গাড়ি আরে গাদা বলছে রিক্সা করে যে গিটারের স্ট্রিং কিনে নিয়ে আয়। এখন রিক্সার সংজ্ঞা ওকে শিখাই দিছিল, 3 চাকাওয়ালা, মাথায় হুড আছে, ফা দিয়ে টেনে টেনে যায়, তাকে বলে রিক্সা। দ্যাট ইজ ইনাফ ফর হিম রাইট নাও। ও এখন রাস্তায় যে দেখলো 3 চাকা, পা দিয়ে টেনে যাচ্ছে কিন্তু হুড নাই, মানে ভ্যান আর কি। তার কি দরকার আছে ভ্যানওয়ালা মামার সাথে দেখে কথা বলা যে এ মামা আপনার এটার নাম কি? নাম আছে কিছু একটা, হোয়াট এভার দ্যাট ইজ অ্যাটলিস্ট নট ইকুয়াল টু রিক্সা। কেউ বোঝা না? বুঝছি। আমি তোরে এখন মাথার তোর মাথায় তো কিছু নেই, মাথার যে শূন্য স্থানটা তোদের ওই জায়গাটা আমি ঢুকাইতে চাচ্ছি। দ্যাট ইজ নট কি বলে প্রোপিনাইল র্যাডিক্যাল। এটা কি? এটা অন্য জিনিস পরে। যেমন ধরো এইটা হইতেও কিন্তু হয় নাই, কোনটা? এই যে এই জিনিসটা প্রোপাইল মূলক হইতে যাওয়া হয় নাই, তাহলে এটা কি হয়ে গেছে? ছোট নাম ছিল, সহজ নাম ছিল, বলে দিয়েছে এটা আইসোপ্রোপাইল র্যাডিক্যাল, বাট ওগুলো একটু আলাদা, ওগুলো পরে শিখবো আর কি। ওকে, এবার চলো অ্যালকাইনাইল মূলকের ক্ষেত্রে আমি চাই আপনারা একেবারে প্রথম থেকেই রক সলিড ডেফিনেশনটা বলতে পারেন। বলেন, ফাঁকা স্থান পূরণ করেন তাড়াতাড়ি। জোরে বল, জোরে বল। সম্পৃক্ত Alkyne 1 থেকে প্রান্তীয় একটি প্রান্তীয় কি লাগবে বলেন? অসম্পৃক্ত হাইড্রোজেন। নিজেরা করে নেবেন, আমার আর দেখানোর কিছু নাই। সো এইখানে যে মূলকটা আসে সেই মূলকটা হচ্ছে CH, ট্রিপল বন্ড হচ্ছে C বন্ড। এটাকে আমরা বলি ইথাইনাইল মূলক বা অ্যাসিটিলিন মূলক। এই যে অ্যাসিটিলিনিক মূলক বা অ্যাসিটিলিন মূলকও বলে আর কি, এত কাহিনি জানি না। এই যে এটাকে বলা হচ্ছে অ্যাসিটিলিন মূলক, বুঝেছো সান্দুরা? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কি হবে? কোন হাইড্রোজেন সরে যাবে বলেন? প্রথমটা নাকি CH3 থেকে? প্রথমটা। তাহলে বন্ড C, ট্রিপল বন্ড C, বন্ড CH3। এটাকে বলে প্রোপাইনাইল মূলক। ওই অ্যালকাইনাইল মূলক, এই জন্য প্রোপাইনাইল মূলক। চলো অ্যালকাইল, জোরে বল বাবা। যদি হাইড্রোজেন গুলা মানে যে কোনো একটা কার্বন থেকে বের করে নিতে চাই, তাহলে কি সমান শক্তি দেওয়া লাগবে না আলাদা আলাদা শক্তি দিলেও বের হবে? অবশ্যই আলাদা আলাদা শক্তি লাগবে। এটা ডিপেন্ড করে ওই কার্বনটার কাছে ইলেকট্রন প্রাপ্যতার উপর। ওই কার্বন কি সিঙ্গেল বন্ডেড, মানে সিগমা বন্ডের শুধুই সিগমা বন্ডেডের যুক্ত, ডাবল নাকি ট্রিপলে যুক্ত, তার সাথে আরও কি কি পরমাণু কানেক্টেড। যেমন ধরো আমি জাস্ট এমনি বলতেছি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এটা এখনই জানাটা জরুরি না। বন্ড C, ডাবল বন্ড O, বন্ড হচ্ছে H। আর ধরো বন্ড C, ডাবল বন্ড O, বন্ড হচ্ছে OH। এই দুইটা হাইড্রোজেন সরানো তো একই কথা না, একটু বোঝো না? বুঝিছো? এই কার্বন তো আসলে প্যারায় আছে, কার্বনের ইলেকট্রন তো ওই যে এই ডাবল বন্ডকে পনু ভাই বলতো, ডাবল বন্ড মানে বোঝো না? ওইটা চিন্তা করবে একটা স্ট্র, অক্সিজেন ডাবল বন্ডে লাগানো না, ওই স্ট্র দিয়ে শুষি ওর জুস সব খেয়ে ফেলতেছে কার্বনের মাথা থেকে। বুঝো না? জুস বুঝো? জুস মানে ওর ইলেকট্রন ওর কাছ থেকে সব সাক আউট করে নিয়ে যাচ্ছে, পুল আউট করে নিয়ে যাচ্ছে। তাহলে এবার বলেন তো, এই কার্বনের যে ইলেকট্রনের খাই স্বভাব, এই খাই স্বভাবটা মিটাইতে হবে না? সেটা কার কাছ থেকে মিটাবে? হাইড্রোজেনের কাছ থেকে টেনে নিয়ে আসবে। তারা বুঝে না। আর এইখানে কি হয়েছে দেখছো নাকি? এই অক্সিজেনটা কানেক্টেড কিসের মাধ্যমে বলেন তো? এখানে এই যে হাইড্রোজেনটা আছে এইভাবে। এখন কাহিনী হচ্ছে এইটুকু বোঝো, এইখানেও তো জুস খেয়ে ফেলতেছে, মানে জুস মানে ফুচোস তো অর্গানিকে আমরা ওই যে পনু ভাই আমাদের আর কি করে বলতো জুস আর কি। ইলেকট্রন চলে যাচ্ছে ওদিকে, চলে যাওয়ার পরে এই অক্সিজেনের যে অবস্থা হচ্ছে সেটাকে ব্যালেন্স করার জন্য তোমরা কি বুঝতেছো? এদিকে আবার আর এক কাহিনী আছে। কেউ টানতেছে না, কয় কি অক্সিজেনও টানতেছে, যার ফলে কার্বন কি রিলেটিভলি একটু বেশি বোঝো নাই? দড়ি টানাটানি খেলা বুঝো তো? সো সিচুয়েশনস আর ডিফারেন্ট ডিপেন্ডিং আপন দিস ফ্যাক্টস। ডেফিনেটলি ডিফারেন্ট পরমাণুকে সরাইতে নড়াইতে গেলে ভিন্ন ভিন্ন অ্যামাউন্টের শক্তি লাগবে। তোমরা মনে হয় টের পাইতেছো যে পুরাটাই আসলে বুঝে পড়তে গেলে কেমিক্যাল বন্ডের ব্যাপার। সো যাদের কেমিক্যাল বন্ড পড়া হয় নাই তারা দয়া করে আল্লাহর কসম লাগে আগে পড়ে নেন,
হ্যাঁ, বক্কর চক্কর পড়া দিয়ে হবে না ব্রোজ। আজকে আর কথা না বলি, অনেক বলেছি, অনেক টায়ার্ড। এখন চলে যাও, অ্যালকাইল মূলকের আবেশী ধর্ম থেকে আগামী দিন শুরু করবো না, ঠিক আছে? ওকে, আগামী দিন একটা জবরদস্তি ক্লাস হবে, অনেক মজার মজার আবিষ্কার দেখাবো। চলে এসো, 22 তারিখে ক্লাস হবে ইনশাআল্লাহ। টাটা, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।